টাকা বালি, বালি টাকা। অনেকে বলছেন এটাই নাকি এ রাজ্যে দুর্নীতির নতুন ক্যাচলাইন। আর এই নিয়েই একসঙ্গে একটা দুটো নয় 22 জায়গায় তল্লাশি চালালো কেন্দ্রীয় এজেন্সি ইডি। আর আজ পাশাপাশি দেখাবো 21 জন ছাত্র যুবর রক্তে ভিজল নেপালের মাটি। আজ এই অনুষ্ঠানে সরাসরি নেপাল থেকেও প্রতিবেদন থাকবে। তবে তার আগে প্রথম প্রশ্ন, বৈধ খাদানের বালির আড়ালে কালো টাকার পাহাড়। ভোরের আলো ফুটতে না ফুটতেই রাজ্যের 22টা জায়গায় রেড ইডি। শিক্ষা, রেশন, পুরনিয়োগ, গরু, কয়লার পর আরও এক দুর্নীতির চাষাবাদ বাড়ছে বাংলায়। দ্বিতীয় প্রশ্ন, বালি পাচারের কোটি কোটি টাকা কাদের পকেটে? ইডি স্ক্যানারে মাইনিং সংস্থার শীর্ষকর্তা থেকে গাড়ির চালক, সাইকেল মেকানিক থেকে অট্টালিকার মালিক হওয়া ঝাড়গ্রামে জহিরুলের বাড়িতে মিলল লক্ষ লক্ষ টাকা। কিন্তু শেষ পর্যন্ত কি সামনে আসবে দুর্নীতির রাঘব বোয়ালদের নাম? সেই প্রশ্ন। তৃতীয়, ওভারলোডিং থেকে ভুয়ো চালান তৈরি করে বালি পাচার। রাজ্য পুলিশেরই দায়ের করা অভিযোগের ভিত্তিতে এবার তদন্তে নামল ইডি। তবে কি এক্ষেত্রেও রেশন দুর্নীতির মতো অভিযোগ পেয়ে এতদিন হাত গুটিয়ে বসেছিল পুলিশ? চতুর্থ প্রশ্ন, বিরাট দুর্নীতি, টাকা গেছে তৃণমূলের ওপর মহলে, অভিযোগ শুভেন্দু অধিকারী। সামনে ভোট বলেই সক্রিয় এজেন্সি, পাল্টা আক্রমণে তৃণমূল। চিটফান্ড থেকে শিক্ষা দুর্নীতির মতো এক্ষেত্রেও কি শুধু তরজা চলবে, নাকি শাস্তি পাবে বালি দুর্নীতির মাথারা? পঞ্চম প্রশ্ন, 26টা সোশ্যাল মিডিয়া ব্যানের প্রতিবাদ। তরুণ প্রজন্মের আন্দোলনে অগ্নিগর্ভ নেপাল। শুট অ্যাট সাইট বলে গুলি করে মারা হলো 21 জন ছাত্র যুবকে। শ্রীলঙ্কা, বাংলাদেশ থেকে নেপাল, তরুণেরা পথে নামলে সর্বত্রই সিঁদুরে মেঘ দেখে শাসক। ষষ্ঠ প্রশ্ন, বেকারত্ব থেকে দুর্নীতি। নেপালি ছাত্র যুবদের বিক্ষোভের আগুনে ঘি ঢালল মুখ বন্ধের চেষ্টা। আঁচ পড়ল সংসদ চত্বরেও। সোশ্যাল মিডিয়া নয়, বন্ধ হোক দুর্নীতি দাবি আন্দোলনকারীদের। মুখ খুললে সব জায়গাতেই কেন এইভাবে সরকারের রোষের মুখে পড়তে হয় প্রতিবাদীদের? তবে শুরুতেই দেখাবো বেআইনি বালি পাচারের তদন্তে আজ কলকাতা থেকে 3 জেলায় একসঙ্গে ইডি রেড, একটা দুটো নয় 22টা জায়গায়। দেখুন, বালি পাচারের তদন্তে একসঙ্গে 22 জায়গায় তল্লাশি। কোথায় গেছে বেআইনি টাকা? কার কার পকেটে গেছে? কালো টাকা কিভাবে সাদা হয়েছে? এইসব প্রশ্নেরই উত্তর খুঁজতেই সোমবার কাকভোর থেকে রাজ্য জুড়ে অভিযান চালালো কেন্দ্রীয় এজেন্সি ইডি, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। স্কুলের নিয়োগ দুর্নীতি থেকে পুরো নিয়োগ এবং কয়লা পাচারের তদন্তের পর এবার রাজ্যে বালি পাচারের তদন্তেও নামলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজ্য পুলিশের করা এফআইআর এর ভিত্তিতে ইসিআইআর দায়ের করে বেহালায় জিডি মাইনিং প্রাইভেট লিমিটেডের অফিস থেকে শুরু করে রিজেন্ট কলোনিতে রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থার এজেন্টের বাড়ি, জিডি মাইনিং এর সল্টলেকের দপ্তরের পাশাপাশি ঝাড়গ্রাম, মেদিনীপুর, খেজুরি, নদিয়ার কল্যাণী সহ বিভিন্ন জায়গায় ঝোড়ো অভিযান চালালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে দাবি, বৈধ বালি খাদান থেকে বেআইনিভাবে বালি পাচার হয়েছে। বালি খাদান লিজ নিয়ে সেখান থেকে নির্দিষ্ট পরিমাণের থেকে বেশি বালি তুলে চড়া দামে বিক্রি করা হতো। ভুয়ো চালান বানিয়ে ও তা দিয়ে বৈধ নথি তৈরি করে পাচার করা হতো বালি। এভাবে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব লুট করা হয়েছে বলে ইডির অনুমান। সব টাকা ভাইপোর কাছে পৌঁছাচ্ছে এবং এসপিরা সব টাকা তোলার দায়িত্ব আছে, আইসিরা সব কাজ ছেড়ে এই বালির কাজ করছে। সোমবার ভোরে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বেহালার জেমস লং সরণিতে পৌঁছয় ইডি। এই কোম্পানি পূর্ব পশ্চিম বর্ধমান, মেদিনীপুর, এছাড়াও জানা যাচ্ছে যে উত্তর দিনাজপুর, সেখানেও এদের বেশ কিছু কাজ হয়েছে। এদের তরফ থেকে সরকারিভাবে দেখানো হয়েছে যে এদের বেশ কিছু বালির মাইনিং করার বা যেখান থেকে বালি খাদান থেকে তারা বালি তোলেন সেরকম বেশ কিছু জায়গা রয়েছে। তার মধ্যে বাঁকুড়ায় প্রায় 2টি এবং ঝাড়গ্রামে প্রায় 3টি জায়গা থেকে তারা বালি সেখান থেকে নেন এবং সেগুলো সরকারিভাবে হয়, সেগুলো বৈধভাবে হয় বলে তাদের দাবি থাকলেও সেটাই সন্দেহের তালিকায় রয়েছে। এখানে জিডি মাইনিং প্রাইভেট লিমিটেডের রেজিস্টার্ড অফিস, কিন্তু তল্লাশিতে এসে ধাক্কা খান ইডির আধিকারিকরা। গোটা এলাকায় বিদ্যুৎ সংযোগ থাকলেও সংস্থার অফিসে বিদ্যুৎ না থাকায় দুপুর গড়িয়ে গেলেও তল্লাশি শুরু করা যায়নি। শেষমেশ বিকেলে বিদ্যুৎ সংযোগ আসার পর কেন্দ্রীয় তদন্তকারীরা ভেতরে ঢোকেন। রিজেন্ট কলোনির বাসিন্দা রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থার এজেন্ট সঞ্জীব বয়েজের বাড়িতেও হানা দেয় ইডি। বালি পাচারের কালো টাকা কি বিমাতে লাগানো হয়েছে? উঠছে প্রশ্ন। সঞ্জীব বয়েড, যিনি একটি রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থার এজেন্ট, যার ঠিকানা রয়েছে ঠিক 2/87 রিজেন্ট কলোনি, 2nd ফ্লোর, কলকাতা 7,40,000। এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সল্টলেক সেক্টর 5-এ ব্যবসায়ী অরুণ সরাফের সংস্থা জিডি মাইনিং প্রাইভেট লিমিটেডের হেড অফিস। ইডি সূত্রে দাবি,
এখান থেকেই গোটা কারবার নিয়ন্ত্রণ করা হতো। আমরা রয়েছি সেক্টর 5-এ। এই বিল্ডিংয়ে অফিস রয়েছে জিডি মাইনিং প্রাইভেট লিমিটেড। অরুণ সারাফ বলে একজন ব্যবসায়ী, তার এই সংস্থা, এবং এই সংস্থার অফিসে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। সল্টলেকের এফএ ব্লকে ব্যবসায়ী অরুণ সারাফের বাড়িতেও এদিন তল্লাশি চালায় ইডি। মেদিনীপুর শহরে যমুনাবালি এলাকায় বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়িতেও অভিযান চালায় ইডি। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে 6টি জায়গায় এদিন তল্লাশি চালায় ইডি। যে কেসে ওরা তদন্ত করছেন তাই নিয়ে কোনো মন্তব্য করছি না, কারণ যেটা জানি না, যার সঙ্গে দলের সম্পর্ক নেই, এসব ব্যাপারে বলতে পারবো না। বাট এই গতিবিধির টাইমিংটা এতটাই এক্সপেক্টেড যে এই গতিবিধিটা ডায়ালুটেড হয়ে যায় মানুষের কাছে। বালির গভীরে কি লুকিয়ে আছে? রাঘব বোয়ালদের খোঁজকে মিলবে? প্রকাশ সিনহা, আবির দত্ত ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। আজ অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে এই অনুষ্ঠান শুরু করতে হচ্ছে। আজ আমরা হারিয়েছি দ্য টেলিগ্রাফ পত্রিকা সম্পাদক শঙ্কর্ষণ ঠাকুরকে। আপনারা যারা নিয়মিত এই অনুষ্ঠান দেখেন তারা জানেন এই অনুষ্ঠানেই কখনো বিহারের রাজনীতি, কখনো জাতীয় রাজনীতি নিয়ে বিশ্লেষণ পেয়েছি আমরা। কিন্তু পেশাগত দায়বদ্ধতা বলে দ্য শো মাস্ট গো অন। তাই এবার আসবো আজকের বিষয়। দেখুন, অবৈধ বালি খাদান এ রাজ্যের কতটা সর্বনাশ করছে এবং সরকারি রাজস্বের কি বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছে তা নিয়ে দিনের পর দিন এবিপি আনন্দে একাধিক সিরিজ আমরা দেখিয়েছি। কিন্তু বৈধ বালি খাদান থেকে কিভাবে অবৈধ বালির ব্যবসা প্রতিদিন কত রকমভাবে ফুলে ফেঁপে উঠছে এবং বহুস্তরীয় সরকারি নজরদারিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে চলছে, আজকের এই ইডির বোধহয় চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দিল। কিন্তু প্রশ্ন হলো যে ভোটের আগে এজেন্সির এই পরপর তল্লাশি কি রাজ্যের শাসক দলকে রাজনৈতিকভাবে চাপে রাখতে, নাকি সত্যি সত্যি কোটি কোটি টাকার এই দুর্নীতির পেছনের আসল মাথাদের খুঁজে বের করতে চাইছে ইডি? আজ আমার প্রথম বক্তা প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য। সলিলদার কাছে প্রশ্ন থাকবে যে আজ এই ইডি রেড করলো কার্যত কিন্তু রাজ্য পুলিশের এফআইআরের ওপর ভিত্তি করে। আমার প্রশ্ন, তার মানে তো রাজ্য পুলিশের কাছে নির্দিষ্ট তথ্যও ছিল, একেবারে রেশন দুর্নীতির মতো। তাহলে রাজ্য পুলিশ তদন্তটাকে এগিয়ে নিয়ে গেল না কেন? সুমন, তোমার শেষ যেখানে করলে ওইখান থেকে আমি শুরু করতে চাই। বেশ। রেশন দুর্নীতিতে তোমার মনে আছে 5টা এফআইআর হয়েছিল? একদম। নদিয়া, ইনক্লুডিং কলকাতা, মুর্শিদাবাদ এবং কয়েকটা জায়গাতেই হয়েছিল। এবং কিছু চাল, আরও কিছু সামগ্রী, রেশন দ্রব্য, মালামাল সিজও হয়েছিল। কিন্তু সেটাকে চোর্য পুনঃপ্রাপ্ত মানে স্টোলেন রিকভার্ড প্রপার্টি না দেখিয়ে ওটাকে আনক্লেম দেখানো হলো, কেস শেষ। আর এখানেও তাই হয়েছে, এখানেও ঠিক সেই হয়েছে। দেখো, তুমি বলো WBMDCL-টা কে? ওয়েস্ট বেঙ্গল মাইন্স অ্যান্ড ডেভেলপমেন্ট মিনারেল কর্পোরেশন লিমিটেড, আন্ডার হুইচ মিনিস্ট্রি? কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি, ডাইরেক্টলি আন্ডার স্টেট গভর্নমেন্ট। দেখো, বালি খাদান, দেখো মানে বেসিক্যালি কিন্তু এই কোম্পানিটা খুব বেশি দিন হয়নি। তুমি এই যে জাহিরুলের কথা বলছি, ইজ এ পাপেট, ইজ এ টিনি ট্রট। ওকে কত লক্ষ টাকা, কত লক্ষর বেশি উঠতে পারবে না তুমি। এবং যারা করেছে, আমার বলতে দ্বিধা নেই, শাসক দল ছাড়া কেউ করতে পারবে না। টেন্ডারটা কে দেয়? টেন্ডারটা দেয় এই WBMDTCL। ওরা টেন্ডার ইস্যু করে, তো বোঝার চেষ্টা করো, এরা টেন্ডারটা ইস্যু করে এবং যেটা বৈধ বলে, তথাকথিত বৈধ, সেখানে ধরো তোমার পার ট্রাক্টর ছিল 600 টাকা এবং এটা হিউম্যান রিসোর্স দিয়ে তোমায় করতে হবে। এরা কি করলো, ওখানে যদি তোমার ধরো 90 দিনের তোমাকে কন্ট্রাক্ট দেওয়া হয়, ওরা তার থেকে আরো 15 দিন বাড়িয়ে দিল। আর যেটা হবে, আর যেটা যতটা তোলার কথা তার দ্বিগুণ তুললো, ট্যাক্স দিল সেরকম। অ্যান্ড সাইড বাই সাইড আরেকটু দূরে, 3 কিলোমিটার দূরে, ওখানে আবার খনন শুরু করলো, ওখান থেকে অবৈধটা শুরু করে দিল। তার মানে দুর্নীতি দুরকম ভাবে, মানে উইদিন দ্য গ্র্যাব অফ লফুল আর উইদিন দ্য ডাইরেক্টলি ললেসনেস, ডাইরেক্টলি দুর্নীতি,
করাপশন। শিক্ষা খেলি, স্বাস্থ্য খেলি, ডোবা খেলি, পুকুর খেলি, তোমার ওয়েটল্যান্ড এরিয়া পর্যন্ত উঠে গেল। ওয়েটল্যান্ড সেই পদ্ধতিটাই উঠে গেল, যেটা চেয়ারম্যান ছিল চিফ সেক্রেটারি। এইবার আমার বক্তব্য হচ্ছে, দেখো এটা কিন্তু তুমি কোনো মানে তোমার ম্যানুয়ালি করতে হবে। এরা কি করলো, এরা প্রোক্লেন মেশিন বলে, PROCLIN, প্রোক্লেন মেশিন বলে একটা আছে, যেটাকে নৌকো মোটর বলে, সেইটাতে করে তুলতে শুরু করলো। ইনিশিয়ালি ছিল 600-700 টাকা করে। তোমার প্রত্যন্ত বীরভূম থেকে শুরু করো, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মালদা, কুচবিহার, আমি তোমাকে বলে দিচ্ছি এক এক করে জায়গাগুলোর নামও বলে দিচ্ছি, দেখো, এবং নদিয়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া। এই যে ঝালদার যে ভদ্রলোক নেপাল বাবু আছে, এই তো মানে মাস 4-5 আগে কেস করেছেন, মামলা করেছেন উনি, আমি জানি না, হাইকোর্টে মামলা করেছে, তার কেসের। আপনি নেপাল মাহাতোর কথা বলছেন? হ্যাঁ, ইয়েস, নেপাল মাহাতোর কথা। উনি মামলা করেছেন হাইকোর্টে, এখনো পেন্ডিং ডিসিশন, এখনো সেটা আছে, খবর নিলেই জানতে পারবে। না আমি স্পেসিফিক বলছি তোমার। এইবার যেটা হচ্ছে, তাহলে এই যে মাইনিং কর্পোরেশন, এদের তাহলে দায়িত্বটা কি? এরা ওখান থেকে যে টাকাটা এরা তো কিছু পাচ্ছে, এরা যেটা পাচ্ছে, আর বাকি যে বিপুল সম্পদ যেটা পাচ্ছে সেটা ট্যাক্স দিচ্ছে না, গভর্নমেন্টের ট্যাক্স চুলোয় গেছে, আর যাচ্ছে শাসক দলের কাছে, কলকাতায় যাচ্ছে। বেশ, শাসক দলের প্রতিনিধির কাছে আসবো, কিন্তু পরিষ্কার এক হচ্ছে সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে, এবং 2 হচ্ছে অবৈধ পাট তো সম্পূর্ণ অবৈধ, পুরোটা কালো, কিন্তু তার মধ্যে বৈধ ব্যবসা চালানোর আড়ালে কিভাবে পরতে অবৈধ বেআইনি কাজ হচ্ছে, এই অনুষ্ঠানেই আপনাদের দেখাবো। আপনারা জানেন একাধিক সিরিজ, প্রায় কয়েক দশক ধরে আমরা এই ইস্যুটাকে তুলে ধরার চেষ্টা করছি। আমি এইখানে আমার পরের অংশে আসব, যেটা সরাসরি একদিকে রাজ্যের বিরোধী দল, তাদের বক্তব্য হচ্ছে এই টাকা শাসক দলের ওপর মহলে গেছে, আর শাসক দলের বক্তব্য হচ্ছে একেবারে টাইমিংটা দেখুন, প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসা, সামনে ভোট, আবার সক্রিয় করা হয়েছে কেন্দ্রীয় এজেন্সিকে। আমি দ্রুত একবার রাজনৈতিক প্রতিক্রিয়া আসব। ভয়ঙ্কর অবস্থা, ডুপ্লিকেট চালান দিয়ে বালি পাচার, এবং এই সৌরভ রায়, এদের সঙ্গে কমপ্লিটলি ভাইপোর নেক্সাস রয়েছে। বৈধ বালি খাদানের আড়ালে অবৈধ কারবারের অভিযোগ, কাঁচা টাকার খেলা। রাজ্য পুলিশের করা এফআইআরকে ভিত্তি করে ইসিআইআর দাখিল করে এই অভিযোগ খতিয়ে দেখতেই শহর থেকে জেলা দিকে দিকে চলল ইডির অভিযান। আর তারপরই অবৈধ বালি ব্যবসা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। তাঁর নিশানায় লালগড়ের বালি ব্যবসায়ী সৌরভ রায়। সোমবার মেদিনীপুর শহরের যমুনা বালি এলাকায় তাঁর বাড়িতেও অভিযান চালায় ইডি। ভয়ঙ্কর অবস্থা, ডুপ্লিকেট চালান দিয়ে বালি পাচার, এবং এই সৌরভ রায়, এদের সঙ্গে কমপ্লিটলি ভাইপোর নেক্সাস রয়েছে। এবং সৌরভ রায় যেভাবে এখন বর্ষাকালে পুরো পশ্চিম মেদিনীপুর থেকে জঙ্গলমহলে, ঝাড়গ্রাম থেকে বিস্তীর্ণ এলাকায় বাঁধগুলো পর্যন্ত কেটে বেচে দিচ্ছে। সৌরভ রায় দাপুটে বালি ব্যবসায়ী। সূত্রের খবর, এককালে রাস্তার প্যাচওয়ার্কের ঠিকাদার ছিলেন সৌরভ রায়। 2011 সালে পালা বদলের পর রকেট গতিতে উত্থান তাঁর। বিশাল ঠিকাদারি ব্যবসা থেকে শুরু করে বালির খাদানের ইজারা কি নেই তার? আর এবার এহেন সৌরভ রায়ের সঙ্গে সরাসরি প্রশাসনিক যোগসাজশের অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের এসপিরা এই সৌরভের নেক্সাসের সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ। এই তদন্ত আরো গতি পাওয়া উচিত। প্রচুর তথ্য জনগণের কাছে আছে, প্রচুর ডুপ্লিকেট চালান আছে, পুলিশ অফিসারদেরকে দামি দামি গাড়ি ভেট দিয়েছে, তার ছবি আছে। সব টাকা ভাইপোর কাছে পৌঁছাচ্ছে, এবং এসপিরা সব টাকা তোলার দায়িত্ব আছে, আইসিরা সব কাজ ছেড়ে এই বালির কাজ করছে। শুভেন্দুবাবুর যে এত তথ্য ভাণ্ডার, তো শুভেন্দুবাবু মানে নিজে একটা অ্যাপ্লিকেশান দিয়ে তো এই কেসে উইটনেস হতেছে, তো এখানে সংবাদ মাধ্যমে এই ধরনের ভুল ভাল বলে কী লাভ আছে? তার কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে, তো তাহলে আপনি একটা অ্যাপ্লিকেশান দিয়ে এই যারা তদন্ত করছেন, তো আপনাদেরই তো সব শাখা সংগঠন, গণসংগঠন, তো আপনি তাদের অফিসে গিয়ে সেগুলো জমা দিয়ে আসুন। তো আপনি বাইরে এই ধরনের কথাগুলো বলে কী লাভ হচ্ছে?
কয়লা, বালি, গরু, নিয়োগ দুর্নীতি, এ রাজ্যে কোনো না কোনো বিষয় নিয়ে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত লেগেই থাকে। কখনো দুরন্ত গতিতে, কখনো আবার গতি চোখেই পড়ে না। বালি দুর্নীতির ক্ষেত্রে কি তলায় ঢুকে ওপর অব্দি পৌঁছবে ইডি? তৃণমূলের দুই গোষ্ঠী বালির দখল নিয়ে লড়াই, বোমাবাজি, 5 জন খুন। আমি গিয়েছিলাম লাভপুরে, সবাই জানেন। কিন্তু সেই বালি পাচারে সবাই জানে, শুধু ইডি জানলো না। আবার ভোট এসে গেছে, এখন মনে পড়লো। দিল্লির প্রভুরা বলে দিয়েছে ভোট এসেছে, এখন একটা বেশ তৃণমূল বিজেপি লড়াই ভাব দেখাও, যাতে ভোটে আমাদের সুবিধা হয়। ভোটের পরে আবার ঘুমিয়ে পড়ো। এতদিন করছিল কি ইডি? বিধানসভা ভোটের আগে কি বালি দুর্নীতি তোলপাড় ফেলবে রাজ্য রাজনীতিতে? সুজিত মণ্ডল, অমিতাভ রথ ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমার পরের বক্তা শাসক দলের প্রতিনিধি তন্ময় ঘোষের কাছে যাব। তন্ময়, এই একেবারে সর্ষের মধ্যে ভূত। একাধিক প্রশাসনিক সভায় স্বয়ং মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন যে পুলিশ প্রশাসন নাকি সক্রিয় নয়। কটা দেখাবো তোমায়? একটা করে স্পেসিফিক্যালি এই অনুষ্ঠানে দেখাবো। প্রথমে দেখাবো 2018 সালে দুর্গাপুরে মুখ্যমন্ত্রী ঠিক কী বলেছিলেন। তার কারণ, দুর্গাপুরে সৃজনী হলে 2 বর্ধমানের একটা প্রশাসনিক বৈঠক ছিল, কড়া বার্তা দিয়েছিলেন। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? দেখুন। যারা পুলিশের দায়িত্বে আছে তাদের কি নলেজে থাকে না? এটা জয়েন্ট রেড হচ্ছে ম্যাডাম, ওটা রেগুলার এই মাসে। আরে ভাই, ওইভাবে রেড হলে হবে না। এমন রেড করলে যে মাঝে মাঝে রেড করলে মাঝে মাঝে শুয়ে পড়লো, দুটো তো হয় না। যে কোনো একটা করতে হবে, ডু অর ডাই। ম্যাডাম, কিছু জায়গায় শুনো, আমি একটা কথা বলি না, পুলিশ যদি স্ট্রং হয়, অ্যাডমিনিস্ট্রেশন যদি স্ট্রং হয়, এই বাদরামগুলো বন্ধ হয়। কিন্তু পুলিশ যদি অ্যালাউ করে, অ্যাডমিনিস্ট্রেশন যদি অ্যালাউ করে, তবেই কিন্তু এটা হয়। ক্যানট এগ্রি মোর। আমি বলছি, মুখ্যমন্ত্রী বলছেন পুলিশ যদি স্ট্রং হয়, প্রশাসন যদি স্ট্রং হয়, এই বাঁদরামোগুলো বন্ধ হয়। কিন্তু পুলিশ যদি অ্যালাউ করে তাহলে এটা হয়। আমি বলছি এ নিয়ে কোনো বিতর্কই হতে পারে না, কারুর দ্বিমত নেই। আর পাশাপাশি তৃণমূল আজকে এজেন্সি নিয়ে বলছে এক্স্যাক্টলি সেটা মুখ্যমন্ত্রী বলছেন। মানে হঠাৎ করে এজেন্সির যে জেগে ওঠা, হঠাৎ লাফিয়ে, সামনে ভোট আসছে, মুখ্যমন্ত্রী বলছেন যে ওইভাবে রেড হলে হবে না ভাই। এমনভাবে রেড করলে যে মাঝে মাঝে রেড করলে, মাঝে মাঝে শুয়ে পড়লে, দুটো তো হয় না। অর্থাৎ এই দুটো প্রশাসনের দিক থেকে হয়েছে এবং হয়তো হয়ে চলছে, আমরা জানি না। কিন্তু তারপরও, অর্থাৎ মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরও খোল্লা দুর্নীতি চলছে, বন্ধ হয়নি। এমন পরিস্থিতি যে সেই কেন্দ্রীয় এজেন্সি ইডিকে নামতে হলো। এবং তাহলে এ রাজ্যের পুলিশ আর প্রশাসন যদি তার কাজটা করতো, যেটা মুখ্যমন্ত্রী করতে বলছেন, তাহলে এই কেসেও ইডির তো ঢোকার সুযোগটাই হতো না। একটাই প্রশ্ন হয় তন্ময়, হুম টু ব্লেম? রাজ্যের এই ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত নিষ্ক্রিয়তার জন্য এজেন্সি দাপাদাপির জায়গাটা তৈরি হচ্ছে, মানবে? শুভ সন্ধ্যা সুমনদা। আমি আগের দিন আপনার শোতেই এসে বলেছিলাম যে পরিমাণ চিত্রনাট্য তৈরি করার চেষ্টা করছে বিজেপি সামনে 2026-এর নির্বাচনকে কেন্দ্র করে, সেখানে তাদের চিত্রনাট্যকারের প্রয়োজন হতে পারে। এখন তো যা মনে হচ্ছে তাতে বাদল সরকার, বিজন ভট্টাচার্যকেও ছাড়িয়ে যাবেন তাদের চিত্রনাট্য, এই অবস্থায় পৌঁছেছে। এই যে ইডির এত তৎপরতাটা, একটাই কথা বলবো, এই চিত্রনাট্যকার তো তাহলে রাজ্য পুলিশ, এফআইআর গুলো তো রাজ্য পুলিশেরই করা। আসছি সুমনদা, সেটা হচ্ছে ইডির যে তৎপরতা, এই তৎপরতাটা সময়, কারণ একই কথা বারবার বলবেন, কিন্তু কথাটা তো সত্যি যে তারা সময়টা খুঁজে ঠিক বিধানসভা নির্বাচনের আগেই সমস্ত দুর্নীতি খুঁজে পান। এই 22টা জায়গায় হয়েছে, 22টা জায়গার থেকে 122টা জায়গায় হোক। আমরা চাই দুর্নীতি থাকলে সেই দুর্নীতি ধরা হোক। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, সবার সামনে বলছেন, লুকিয়ে চুরিয়ে বলছেন না। তার মানে দুর্নীতি যাতে না হয় সেই বার্তা তিনি দিচ্ছেন। তারপরে ইডি কখন আসছে, ঠিক ভোটের 1 বছর আর বাকি নেই, এই সময় দাঁড়িয়ে একটা সারা জাগানো পরিবেশ পরিস্থিতি তৈরি করার চেষ্টা। কিন্তু এই পরিবেশ পরিস্থিতি বিরোধী দলনেতা, কিন্তু আমি বলছি আজকে যদি রাজ্য পুলিশ তৎপর হতো, ইডি তো তৎপরতা দেখানোর সুযোগটাই পেত না। নিশ্চয়ই রাজ্য পুলিশ আগে এফআইআর করেছে, তার মানে তারা কোনো একটা কাজ ইনিশিয়েট করেছে, তারপরে ইডি সেখানে গিয়ে, ঠিক যেমন রেশন দুর্নীতিতে ইনিশিয়েট করেছিল কিন্তু আর এগোয়নি, সেই দুর্নীতি নিয়ে আর কথা হচ্ছে না। এখন এবার চলে গেছে রাজ্য পুলিশ ঘুমিয়ে পড়েছিল। ইডির কাছে নতুন চিত্রনাট্য দরকার। এইবার বক্তব্য হচ্ছে, শুভেন্দুবাবু যেটা বলছিলেন উনি সব জানেন। আমার বক্তব্য হচ্ছে 2026-এর নির্বাচনের পর এমনিতেই শুভেন্দুবাবুর আর রাজনৈতিক কোনো ভবিষ্যৎ থাকবে না। তাহলে উনি বরঞ্চ আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ যেভাবে ইডি
ইলেকশন কমিশন সব জায়গায় তার নিজের লোক বসাচ্ছেন। আমার মনে হয় শুভেন্দুবাবু ওনার প্রিয়পাত্র, ওনাকে এখন থেকে ইডির ডাইরেক্টর করে দিতে পারেন, উনি সব জানেন। তাহলে সেই ইডির ডাইরেক্টর হলে উনি পুরোটা ধরতে পারবেন। এরপরে আর একটা তথ্য দিই, সেটা হচ্ছে শুভেন্দুবাবু কি একটা সৌরভ নাকি নাম বললেন, আমার কাছে মনে হচ্ছে কোথাও ওনার গ্রাউন্ড রিপোর্টে গন্ডগোল আছে, নয় তাদের গোষ্ঠীদ্বন্দ্ব আছে। আমি যতটুকু খবর পাচ্ছিলাম যে এই সৌরভ রায় তিনি বিজেপির প্রাক্তন একজন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী পুলিশ অফিসার, প্রাক্তন পুলিশ অফিসার, তার খুব কাছের লোক বলে শোনা যাচ্ছে। তাহলে রাজ্য পুলিশ ধরেনি কেন? প্রশ্ন তো একটাই, রাজ্য পুলিশ যা করার যে যদি সে ক্রিমিনাল হয় তাকে রাজ্য পুলিশ ছেড়ে রাখবে আর ইডি এসে ধরবে। এও কিন্তু এক ধরনের সেটিং, যে রাজ্য পুলিশ ধরবে না, ইডি সিবিআই এসে ঢুকবে। এইবার এর সঙ্গে আর জাস্ট দুটো তথ্য দেবো, সেটা হচ্ছে অনিল কুমার আর শ্রীনিবাস রেড্ডি কে আর, ইন্দিরা ডিকে, বাসব রাজু, এরা ঠিক মাইনিং স্ক্যামে ব্যাঙ্গালোরে এদের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়েছিল। সেই চার্জশিটের কি হলো আপনাদের বলবো খোঁজ নিতে। সঞ্জয় পাঠক বেশি দিন নয়, এই সেপ্টেম্বরের 1 তারিখ 2025-এর 1 তারিখ, সেখানে এমপিতে কোর্ট বলছেন যে এই বিজেপির লিডার মাইনিং স্ক্যামের জন্য ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। সেই জন্য বিজেপির যারা নেতৃত্ব, কিন্তু তুমি আমায় এই খোঁজটুকু দাও যে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে প্রকাশ্যে এই রেড করা এবং শুয়ে পড়া ইডি সিবিআই কে বলছেন না, রাজ্য পুলিশকে বলছেন, তারপরে কি হলো, কেন এটা থামলো না? সেটাই তো বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী ইডি সিবিআই কে বলতে যাবেন, সেটা তো রাজ্য পুলিশ তো শুভেন্দু অধিকারী চালান না। নিশ্চয়, সেই জন্য তো শুভেন্দু অধিকারী বলতে পারছেন না ইডি সিবিআই কে, বা তার বসকে, শুভেন্দু অধিকারী যিনি পলিটিক্যাল বস আছে তাকে বলতে পারছেন না। সাহস করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো মিডিয়ার সামনে লুকিয়ে বলছেন না, সবার সামনে বলছেন যে ব্যবস্থা নিতে হবে এবং কোথাও কোনো রকম ল্যাকুনা দেখানো চলবে না। কিন্তু ব্যবস্থাটা আর হচ্ছে না, মুশকিল হচ্ছে যে সাহস করতে হয় না। মাননীয় মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী এবং রাজ্য প্রশাসনের সর্বোচ্চ কর্তা, তার সাহসের বিষয় নয়, তিনি প্রকাশ্যে পুলিশকে ইনস্ট্রাকশন দিচ্ছেন। তারপর বালিখাদানের দুর্নীতি কমলো না কেন? সব থেকে বড় কথা, এতে ক্ষতিতে হচ্ছে রাজ্য সরকারের, তার কারণ রাজস্ব কমছে। আর এই তরজা এরপরে এতক্ষণ তন্ময় যাদের চিত্রনাট্য করেছে বললো, সেই চিত্রনাট্যকার তরুণজ্যোতি তিওয়ারি আছে, আমি তরুণের কাছে যাব, কিন্তু তার আগে আমার পরিষ্কার প্রশ্ন থাকবে, অভিযোগ থাকবে যে এই রাজনৈতিক তরজা যখন হচ্ছে তখন গ্রাউন্ড রিয়েলিটিটা কি? সেটা হচ্ছে যেভাবে বালি তোলা হচ্ছে অবৈধভাবে, আজকেই নন্দীগ্রাম বয়াল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হলদি নদীর ধারে এই পরিত্যক্ত বালিখাদান, এমনভাবে বালিখাদান থেকে বালি তোলা হয়েছে 7 বছরের একটা শিশু সেখানে জলে ডুবে তলিয়ে গেল। সে জানলো না যে বিজেপি কি বলছে, সিপিএম কি বলছে আর রাজ্যের শাসক দল কি বলছে, কিন্তু মৃত্যু হলো সেই মেয়েটার। তার কারণ হচ্ছে একদিকে অবৈধ বালিখাদান আর একদিকে বৈধ বালিখাদান, দুটোই মারাত্মক। আমি অবশ্যই তরুণের কাছে যাব। দেখুন, রাজ্য বিজেপি আজ এই রেডের প্রেক্ষিতে কি বলছে? বিজেপি বলছে যে এই বালি পাচারের টাকা গেছে তৃণমূলের ওপর মহলে। এই একই কথা কিন্তু রেশন দুর্নীতিতে আমরা শুনেছি, সারদা দুর্নীতিতে শুনেছি, রোজভ্যালি দুর্নীতিতে শুনেছি, যাবতীয় চিটফান্ড দুর্নীতিতে শুনেছি। প্রত্যেকটার ক্ষেত্রে তদন্ত শেষ পর্যন্ত কোর্টের নির্দেশে কেন্দ্রীয় এজেন্সি করেছে 2014 থেকে 2025 অবধি। এই একই কথা আমরা শুনে এসেছি, সেই মাথার গল্প। কিন্তু তদন্তগুলোতে ফাইনাল চার্জশিট হয় না। বালি খাদানের তদন্ত শেষ পর্যন্ত একটাই প্রশ্ন, ওই চোরা বালিতে হারিয়ে যাবে না তো তরুণ? সুমনদা, সলিলদা একটা কবিতা বলছিল, সে কবিতা কমপ্লিট করেনি, সেটা কমপ্লিট করা উচিত। কয়লা খেলি, গরু খেলি, খেলি নদীর বালি, নিজে খেলি, পিসিকে দিলি, বাদ গেল না শালি। যাই হোক, দাদা এক্ষুনি কথা বলছো, মানে আমি দেখছিলাম সবাই বলছে রাজনৈতিক প্রতিহিংসা। কিসের রাজনৈতিক প্রতিহিংসা? আমরা বলেছিলাম চুরি করতে, বিজেপি বলেছে তৃণমূলকে আসো তোমরা চুরি করো। আমরা ভাত রুটি খাই, এখানে যারা আছেন সবাই আশা করি ভাত রুটি খায়। এই কয়লা, গরু, বালি, চাকরি এগুলো খাওয়া তৃণমূল ছেড়ে দিক, তাহলেই প্রবলেম হবে না। খুব সিম্পল হিসাব, ভোটের জন্য নাকি এগুলো হচ্ছে। সুমনদা, পশ্চিমবঙ্গে আমরা দাঁড়িয়েছি 25-এ, সামনের বার আছে বিধানসভা, তারপর পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি নিয়ে লোকসভা, প্রত্যেক বছরে ভোট লেগে আছে। প্রত্যেক 11-12 মাসে একটা করে ভোট থাকে পশ্চিমবঙ্গে। তো ভোট থাকে বলে কোনো তদন্ত হবে না? আমি তো বলি ইডির দরকারই নেই, অপদার্থ ইডি। কেন দরকার ইডি তদন্ত করবে? আমার মানে শার্লক হোমস, সরি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ব্যবস্থা নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ব্যবস্থা নিতে হবে ব্যাপারটা কিছুটা ফিউচার ইনডেফিনিট টেন্সের মতো, যেটার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। আজকে পুলিশ কাজ করতো, পুলিশ ব্যবস্থা নিত, তাহলে ইডির দরকার হতো না।
পুলিশ কেস রেজিস্টার করেছে, রেজিস্টার করে ব্যবস্থা নেয়নি। আজকে তো কিন্তু আমি বলছি তরুণ, ইডি তো বসেছিল না পুলিশের এফআইআর গুলোর জন্য। এই যখন মুখ্যমন্ত্রীর বক্তব্য দেখালাম, তারপরে এতগুলো বছর কেটে গেছে, তুমিও মানবে প্রতি বছর বৈধ অবৈধ দু ধরনের দুর্নীতি হয়েছে। এখন কেন ইডি? এতদিন ইডি ঘুমোচ্ছিল? বৈধ অবৈধ নিয়ে মনে রাখি না তো, আমার এসএসসি মনে পড়ে গেছে, তোমরা মনে পড়বে এসএসসি যেমন একটা ভিডিও মানে ভয়েস নোট ভাইরাল হয়েছিল না, ওই সাদা ওএমআর এর মজাই আলাদা, ঠিক তেমনই এই লাইসেন্সের মজাই আলাদা। যার লাইসেন্স থাকে, লাইসেন্সে কিছুটা বালি তোলে, বাদ বাকি বালিটা তোলে লাইসেন্স ছাড়া। এবং তোমরা বলছিলে খালি রেভিনিউ লস, রেভিনিউর কিচ্ছু যায় আসে না। আমি বলছি সরকার রেভিনিউ লস করছে, ক্ষতি অবভিয়াসলি আমার তোমার ক্ষতি। সবথেকে বড় লস কি হয় জানো? রিভার বেডের ক্ষতি হয়, রিভার বেড উইকেন্ড হয়, যার ফলে প্রত্যেক বছর 7 বছরের পিঙ্কি মারা যায়, প্রত্যেক বছর ফ্লাড হয়, গ্রাউন্ড ওয়াটার লেভেল ডাউন হয়ে যায়, লস অফ বায়োডাইভার্সিটি হয়, লস অফ রেভিনিউ তো আছে, প্লাস সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বড় একটা ক্ষতি হয়, নেচারাল ইম্প্যাক্ট হয়। এটা আমার তৃণমূল বিজেপির বা তোমার ফ্যাক্টর না, আমাদের ফিউচারকে কে দিয়ে যাচ্ছে তার ফ্যাক্টর। চুরি করছে এরা, এমন কোনো জায়গায় বাকি নেই, মাটির নিচের বালি সেটা চুরি করবে, পাথর সেটা চুরি করবে। কিন্তু চুরিটা মনে পড়ে হচ্ছে ভোটের মুখে। না সুমন দা, পশ্চিমবঙ্গে তো আমি হিসাব দিলাম তো, ফার্স্ট হচ্ছে সিবিআই পশ্চিমবঙ্গে কোনো ব্যাপারে চাইলে তদন্ত করতে পারে না, জেনারেল কনসার্ন নেই। ইডির ক্ষেত্রে ক্রিমিনাল কন্টেম্পট এবং তার ইনফরমেশন যদি থাকে, যেটা প্রিলিমিনারি পিই হয়, একটা প্রিলিমিনারি এনকোয়ারি করে যদি দেখে তখন ইডি এন্টার করে, তাহলে করতে পারে। বুঝলাম 2014 থেকে সিবিআই যে কটা মামলা করছে কোর্টের অর্ডারে তরুণ, এক্স্যাক্টলি কোনো অসুবিধা নেই, এক্স্যাক্টলি কোর্টের ফাইনাল চার্জশিট এসেছে, প্রত্যেকটা রিপোর্ট কোর্টকে দিয়েছে। আমি তোমাকে একটা দুঃখের বিষয় জানিয়ে রাখি, আজকে একটু সময়ও লাগবে, যে প্রাইমারিতে অনেকে প্রাইমারি কথা বলে, তো প্রাইমারিতে সিবিআই তদন্ত কিন্তু স্টে হয়ে পড়ে আছে সুমনদা, অনেকে জানে না এটা। প্রাইমারিতে ইডি তদন্ত চলছে, সিবিআই তদন্তটা কিন্তু সুপ্রিম কোর্টে রমেশ মালিক কেস, যে কেসের বেসিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়, লিপসন বাউন্সের নামগুলো এসেছিল, সেটা কিন্তু সুপ্রিম কোর্টে স্টে হয়ে পড়ে আছে মানিক ভট্টাচার্যের মামলায়, এই মামলাটায়। সুতরাং টাইম লাগছে, কোর্টেরও দীর্ঘসূত্রিতা আছে, তারিখ পে তারিখ আছে। বিং এ লয়ার আই হ্যাভ টু সে দ্যাট কোর্ট অনেক স্লো চলে। কিন্তু কোর্টের নির্দেশে যে তদন্তগুলো চলছে, সারদা মামলা 6টা মামলাতে একটাও কেন ফাইনাল চার্জশিট হলো না? আবার সেই সারদা মামলা জেগে উঠবে কিনা ভোটের আগে, এই সন্দেহ তো যে কোনো সাধারণ মানুষের আসবে মনে। ছোট্ট অ্যাড করা আছে, আমরা দেখেছি, দেখো মানে হাওয়াতে তো কিছু হবে না, খিচুড়ি পোলাও রান্না হয় না। এবার সেখানে সারদা মামলার কথা যখন বারবার হয়, বারবার একটা মামলার কথা বারবার আসে, সুপ্রিম কোর্টের গাদাগুচ্ছের অর্ডার আছে, যে চার্জশিটে সিজার লিস্টে যে ডকুমেন্টগুলো ছিল, সেই ডকুমেন্টগুলো কোথায়, সেগুলো কবে হ্যান্ড ওভার হলো, আর হলো না তো হলো না, কেন হলো না, তার উত্তর তৃণমূল কংগ্রেস দেবে না। আমি আবার বলছি, ইডি অপদার্থ, সিবিআই অপদার্থ, স্কটল্যান্ড ইয়ার্ড, মমতা বন্দ্যোপাধ্যায় একদম ঘরের ছেলে, সব কটা পুলিশ যারা আছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় রিকোয়েস্ট করেছিলেন, তো ব্যবস্থা নেয়নি কেন? এটা শেষ বলে, যেটা বলে শেষ করবো, ডিসিআর। কিন্তু তুমি বলো ডকুমেন্ট হ্যান্ড ওভার হয়নি, তুমি বলছো কটা মামলা করেছে, কবার সিবিআই কোর্টে গিয়ে বলেছে যে না, কবার বলেছে যে ডকুমেন্ট হ্যান্ড ওভার হয়নি, ফাইনাল চার্জশিট সেই জন্য আটকে নেই তরুণ, ফাইনাল চার্জশিটের একবারও সেই জন্য আটকে নেই, 6টার একটাও নয়, নট আ সিঙ্গেল ওয়ান। গ্যালারি শো, সিবিআই গ্যালারি শো। একটা মজার জিনিস বলি, ডিসিআর মানে ডুপ্লিকেট কার্বন রিসিট, সেটা নিয়ে নেপালরা যেমন মামলা করেছেন, কথা হলো আমাদেরই একজন ধ্রুবদাও মামলা করেছে। ডিসিআর এ কীভাবে গোলমাল হয়, ডুপ্লিকেট কার্বন রিসিট মানে নামটা শুনে ডুপ্লিকেট ভেবো না, দেওয়া হয়, এবার তারও ডুপ্লিকেট তৈরি হয়ে যায়। প্রত্যেক ক্ষেত্রে জালিয়াতি একদম ইন্ডাস্ট্রিয়ালাইজ লেভেলে নিয়ে চলে গেছে, পুরো শিল্পের পর্যায়ে এরা চলে গেছে। একদম, এই সিরিজ আমি দেখাবো। তন্ময়ের উত্তর। এই যে সিবিআই আর ইডি নিয়ে তরুণ বলছিল না, এক হচ্ছে সিবিআই নিয়ে আমরা বলছি না, কিছুদিন আগে মহামান্য আদালত বলেছেন যে সিবিআই হচ্ছে গ্যালারি শো হয়ে গেছে। আর ইডি তো শুধুমাত্র ভোটের জন্য বিরোধী যে দলগুলো আছে তাদের নেতা নেত্রীদের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে, এই তথ্য অনেকবার বলেছি। 5892টা কেসের মধ্যে 0.14% কনভিকশন, তারা তো প্রমাণ করার পরের কথা, চার্জশিটই দিয়ে উঠতে পারে না যে কি হয়েছে। যখন ভোট আসে, সেটা যে কোনো বিরোধী দলের নেতা নেত্রী হলে ইডি চলে যায়, ইডি কাজ করে বিজেপির বি টিম হিসাবে। এই তথ্য তো সবাই বুঝে গেছে। একটা জিনিস বলে দিক তন্ময় দ্বারা, আমরা খুশি হয়ে যাব, পশ্চিমবঙ্গের মানুষও খুশি হয়ে যাবে। বলে দিক, ভোটের আগে বা ভোটের পরে কোনো সময় কোনো তদন্ত করা যাবে না। ভোটের পরে হলে রাজনৈতিক প্রতিহিংসা, ভোটের আগে হলে ভোট প্রভাবিত করার চক্কর, এই যদি চলে চক্র, এই যেটাকে তরুণ চক্কর বলছে, এই চক্রের মধ্যে ওই 9 বছরের পিঙ্কিরা প্রাণ চলে যায় তাদের। আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদন দেখাবো, যেখানে
বৈধ খাদানকে, অবৈধ তো আবার বলছি পুরোটা কালো, কিন্তু বৈধ খাদানকে সামনে রেখে কিভাবে অবৈধ কারবার চলে দেখুন। রাজ্য সরকারের অনুমোদনপ্রাপ্ত বালি খাদান, সেখান থেকে রাজস্ব আসে রাজ্য সরকারের ভান্ডারে, অথচ সেই বালি খাদান থেকেই যখন অতিরিক্ত বালি তুলে পাচারের অভিযোগ উঠেছে তখন পুলিশ শুধুমাত্র এফআইআর করেই ক্ষান্ত দিয়েছে বলে অভিযোগ। এবার পুলিশের দায়ের করা এফআইআর এর ভিত্তিতেই ইসিআইআর রুজু করে বালি পাচারের তদন্তে নামতে হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যা জানতে চাইছে সেটা হলো অবৈধ বালি পাচারের টাকা কাদের ঘরে গেছে। ইডি সূত্রে দাবি, বালি খাদান লিজ নিয়ে বেআইনিভাবে বেশি পরিমাণ বালি তোলা হয়েছে, আর এভাবেই বিরাট অঙ্কের টাকা নয়-ছয় হয়েছে। ইডি এখন জানতে চাইছে, বেআইনিভাবে বালি পাচারের মুনাফা কি জিডি মাইনিং প্রাইভেট লিমিটেডের ঘরে গেছে? এই টাকা কি কোনো প্রভাবশালীর কাছেও পৌঁছেছে? বিভিন্ন হাত ঘুরে কি কালো টাকা সাদা করা হয়েছে? এই কারবারে মুনাফা কতটা তা আন্দাজ করা যায় গোপীবল্লভপুরের নয়াবসানে জিডি মাইনিং প্রাইভেট লিমিটেডের কর্মী শেখ জহিরুল আলীর এই বাড়ি দেখলেই, যিনি কিনা একসময় সাইকেল মিস্ত্রি ছিলেন, আজ তিনি এই অট্টালিকার মালিক। সূত্রের খবর, প্রথমে সাইকেল সারাতেন জহিরুল, পরে ভিলেজ পুলিশের কাজ পান। ইডি সূত্রে দাবি, এদিন সেই জহিরুলের বাড়ি থেকে 12 লক্ষ টাকা উদ্ধার হয়। সূত্রের দাবি, কয়েক মাস আগে বর্ধমান রেঞ্জে জাতীয় সড়কে কয়েকটি বালি বোঝাই ট্রাক আটক করে পুলিশ। কাগজপত্র দেখতে চাইলে জিডি মাইনিং এর জাল নথি দেখানো হয়, তার ভিত্তিতে বর্ধমানের থানায় এফআইআর দায়ের করে পুলিশ। সূত্রের দাবি, এরকম বেশ কিছু অভিযোগ ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানা, গোপীবল্লভপুর থানা এবং দাঁতন থানাতে দায়ের হয়েছিল। রাজ্য পুলিশ যে দায়ের করার উপরে ভিত্তি করে ইডি যদি তদন্ত করে, তদন্ত করবে। এই ক্ষেত্রে অন্তত আশা করি মুখ্যমন্ত্রী বিবৃতি দেবেন না যে আবার প্রতিহিংসামূলক আচরণ করছে ইডি। কিন্তু কজনের নাম পাওয়া যাচ্ছে বা যত জায়গায় ইডি তদন্ত করছে তার বাইরেও তো অনেক লোকজন আছে, এখনো তাদের বাড়িতে রেডের খবর শোনা যায়নি। প্রবলেমটা হচ্ছে টাইমিং নিয়ে। প্রধানমন্ত্রী ভোট বলে যাওয়ার পর থেকেই কেন্দ্রীয় এজেন্সির যে তৎপরতা, এটা তো প্রত্যাশিতই ছিল। এটা বরং আরো এই সময় এদের গতিবিধি, এটাতে তো সেই অভিযানটার গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা, সেটা নিয়েই মানুষের প্রশ্ন উঠে যায়। তবে প্রশ্ন উঠছে, পুলিশ এফআইআর করলেও তারপর কড়া ব্যবস্থা নেওয়া হয়নি কেন? রাজ্য সরকারের রাজস্ব ক্ষতি হওয়া সত্ত্বেও পুলিশ কঠোর পদক্ষেপ নেয়নি কেন? কেন আজ কেন্দ্রীয় এজেন্সিকে অভিযানে নামতে হলো? বালি পাচার কবে থেকে হচ্ছে? 11, 12, 13 টানা মারামারি তৃণমূলের মধ্যে, কে কার চাইতে বড় হবে। কিন্তু সেই বালি পাচারে সবাই জানে, শুধু ইডি জানলো না। দিল্লির প্রভুরা বলে দিয়েছে, ভোট এসেছে, এখন একটা বেশ তৃণমূল বিজেপি লড়াই ভাব দেখাও, যাতে ভোটে আমাদের সুবিধা হয়, ভোটের পরে আবার ঘুমিয়ে পড়ো। স্কুলে নিয়োগ দুর্নীতি থেকে পুরো নিয়োগ, ইডি সিবিআই এর তদন্তে সামনে এসেছে অনেক প্রভাবশালীর কীর্তিকলাপ। বালি পাচারের ক্ষেত্রেও কি আসবে তেমন কোনো নাম? আবিদ দত্ত, প্রকাশ সিনহা ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সোজা কথা সোজাভাবে বলা যাক, এটা এমন একটা দুর্নীতি যেখানে পুলিশ প্রশাসনে, সঠিক বলেছেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রশাসনের একাংশে স্পষ্ট মদত ছাড়া এই জিনিস কিন্তু একদিনও চলতে পারে না। ভাবুন, একাধিক ঘটনা ঘটেছে যে গ্রামের সাধারণ মানুষ তারা প্রতিবাদে রাস্তায় নেমেছেন। এক্ষুনি দেখাবো কি কারণ। যে ওভারলোডের বালির গাড়ি, কেন ওভারলোডেড? যে আমার বৈধ যতটুকু বালি নেওয়ার লাইসেন্স আছে তার থেকে বেশি আমি তুলছি। ওভারলোডেড বালির গাড়ি গিয়ে রাস্তা খারাপ হয়ে যাচ্ছে, সাধারণ গ্রামের মানুষ রাস্তায় নেমেছেন। অভিযোগ যে পুলিশ প্রশাসন উল্টে গ্রামবাসীদের হেনস্থা করেছে এই অভিযোগ করার জন্য, অথচ বালি পাচারকারীদের গায়ে একটা আঁচড়ও লাগেনি। দিনের পর দিন বৈধ বালি খাদানের ব্যবসার নামে এই অবৈধ কারবার চলেছে পুলিশ প্রশাসনের একাংশের স্পষ্ট মদতে। আমার পরের বক্তা সায়নদীপ। সুমনদা, আপনি বলছিলেন যে শো মাস্ট গো অন, তবে এই শোয়ে আমাদের একটু আলোচনা করাটা সত্যি একটু অসুবিধার, কারণ বালি চুরি, কয়লা চুরি, চাকরি চুরি, সিপিআইএম তো শূন্য। মানে এই বালি চুরির আলোচনায় আমরা স্বাভাবিকভাবে হংস মাঝে বক যথা। বর্তমান তৃণমূল আলোচনার বিষয় না, বিরোধী দলের এখানেই তো স্পষ্ট দায়িত্ব যে প্রথম মুহূর্ত থেকে ঝাঁপাতে হবে। একদম আপনি আমাদের সতর্ক করে দিলেন। তারপরে আমি বলছি যে বর্তমান তৃণমূল, প্রাক্তন তৃণমূল, এখন যিনি বর্তমান বিজেপি, এইসব বালি চোরেরা এই বালি চুরি নিয়ে আলোচনায় এলে বেশি ভালো হয়। কারণ আমাদের যেটা কথা, আপনি যেটা বলছেন যে আমরাও এই ব্যাপারে তদন্ত হোক, কিন্তু এই ইডি তদন্ত শুরু করলো, শেষ হবে তো?
যে কথাটা বারবার আলোচনা হচ্ছে 2014 সালের সারদার চার্জশিট আজ পর্যন্ত জমা পড়লো না, আর 2025 সালে 14 থেকে 2025 তিলোত্তমা হত্যাকাণ্ড কলকাতা পুলিশের চার্জশিট আর সিবিআই চার্জশিট মিলেমিশে একাকার। এই যে সিবিআইয়ের তদন্তের শ্লথতা, গতির যা চেহারা, এবং এই সিবিআই তদন্ত যেভাবে কিছু জায়গায় গিয়ে এলোমেলো হয়ে যাচ্ছে, চোরেদের সাহস বাড়ছে, নবান্নেই চোরেরা মিটিং করছে, ক্যাবিনেট বৈঠক পর্যন্ত করছে, গলা উঁচু করে চিৎকার করার সাহস পাচ্ছে। ক্রেডিট কাদের? এই সেন্ট্রাল এজেন্সির দৌলতে এরা চিৎকার করার সুযোগ পাচ্ছে। পুলিশ তো আছে, পুলিশ কিন্তু বলির পাঠা। মুখ্যমন্ত্রী দুদিন আগে বিধানসভায় বললেন উনি একাই 100, আমরা অবশ্যই জানতাম 75-25। যাই হোক, মুখ্যমন্ত্রী যদি একাই 100 হয়, একাই 100% মালিক উনি কিনা আমরা জানি না, কিন্তু এই তৃণমূল 2011 সালে বলেছিল যে স্যান্ড মাইনিং পলিসি আনবেন। তারপর কি হয়েছে? এই বালি পাচারকারীরা পুলিশকে বেধড়ক বাঁকুড়ায় পিটিয়েছে, আপনারা অনেক খবর করেছিলেন। আপনি বলছিলেন যে ধরো একাধিক এফআইআর রাজ্য পুলিশ করেছে, তার অ্যাকশন কোথায়? আজকে এই এফআইআর গুলোর ভিত্তিতেই কিন্তু ইডি নেমেছে। মুখ্যমন্ত্রী শুধু পুলিশকে বলির পাঁঠা বানাচ্ছেন, কিন্তু আপনি যে কথাটা আগে বলছিলেন যে একটা বাচ্চা মেয়ের আজকে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, কিন্তু আপনি বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, দামোদর, অজয়, কংসাবতী, সুবর্ণরেখা, উত্তরবঙ্গের একাধিক নদী, এই যে বালি পাচারকারীরা যেভাবে গোটা নদীগুলোর গতিপথ বদলে দিচ্ছে এবং পরিবেশ একটা ভয়ঙ্কর বিপদের দিকে পৌঁছচ্ছে, কোথায় প্রশাসন? কিভাবে হয় এই বালি বৈধ হোক আর অবৈধ, বিশেষ করে বৈধ, সেখানে যে টেন্ডার হয়, কিভাবে এই টেন্ডারগুলো হয়? বালি তোলার পর কতটা বালি যাবে, ট্রাকের ওয়েট কি, তার পলিসি কিভাবে নির্ধারিত হয়, সব আমরা জানি। এই যে কোম্পানিগুলো টেন্ডারের সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে শাসক দলের কি সম্পর্ক, এবং খোঁজ নিলে দেখা যাবে এই কোম্পানিগুলো ইলেকটোরাল বন্ডে তৃণমূল আর বিজেপিকে অনেকে টাকা দিয়েছেন। আমি বলছি সব তোমরা জানো, তাহলে অভিযোগ কোথায়? অ্যাটলিস্ট তুমি বলবে যে রাজ্য প্রশাসনে অভিযোগ করে লাভ নেই। আমি বলছি মামলা তো করতে পারতো মামেরা, ইনফরমেশন যদি জানো তো মামলা করো। আমাদের উদ্যোগেই একাধিক মামলা, আমি শেষ করিনি ভাই, এত গায়ে লাগছে। আমাদের উদ্যোগেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে একাধিক মামলা এখানে হয়েছে, কিন্তু মামলা করলে কি হবে? আদালত তো তদন্তের নির্দেশ দেবে, তদন্তের রিপোর্ট কি হচ্ছে সেটাই তো বোঝা যাচ্ছে না। অবৈধ বালি তোলা শুধু নয়, এই যে ওভারলোড ট্রাক, পুলিশকে টাকা দেওয়া, সেখান থেকে ভাইপো ট্যাগ, শেষ পর্যন্ত কোথায় গিয়ে এই বালিগুলো পৌঁছাচ্ছে, ইডি কি তদন্ত করবে? আমি শেষ করব যে ইডি বাঁশি বাজাচ্ছে তদন্ত শুরু, এই যে ধরপাকড় শুরু হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত সেটা কোথায় গিয়ে পৌঁছবে, নাকি মাঝ রাস্তায় এই দৌড় থেমে যাবে? বিরোধী রাজনৈতিক দল, আপনি বলছিলেন আমরা যেমন বিভিন্ন প্রোগ্রাম করতে ওই যে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে বাধা পাই, সিবিআই ইডি বা সিবিআই তারাও কি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকতে বাধা পায় কিনা, এখন এটা একটু ভেবে দেখতে হবে। ছোট্ট কথা, এতক্ষণ রাজনীতিটা অনেকগুলো কথা বলে গেলেন, ওনার সেটিং, বিজেপি সামনে চক্রান্ত, এই চক্রান্তর জন্য কি একদম আহ্লাদে আটখানা হয়ে ইন্ডিজোটে সামিল হয়েছিলেন? ডি রাজা, ওনার দায়িত্ব নিতে হবে না, ওনার দায়িত্ব একদম নিতে হবে না। সিপিআই ডি রাজা, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়, ডি রাজারা চেয়ার ফাঁকা রেখে বলে পলিটিক্যাল ভেন্ডেটার মানে ভিকটিম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, ওনাদের বেবি কো টিএমসি পছন্দে একসাথে একই চেয়ারে বসে থাকে, পাশাপাশি নাটকগুলো কেন করে? মানুষ ওদেরকে চিনে গেছে তো। উত্তর দেবো? আচ্ছা, উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের সঙ্গে বিজেপির কি সম্পর্ক ছিল? মাইনিং ব্যারন বলা হয় তাকে, জনার্দন রেড্ডি, তাকে গ্রেফতার করা হয়। দেখা যায় যে সবার আগে তার বেল গ্র্যান্টেড হয়েছে। এই তো আমাদের মানে পাওয়ার এবং মাফিয়ার মধ্যে সম্পর্ক। পাওয়ার না, অজিত পাওয়ার, নারায়ণ রানে, এরকম অনেক তালিকা বিজেপিকে দেওয়া যায়, কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচন বা হিমন্ত বিশ্ব শর্মা, জগদীপ ধনখড় এবং আজকে আমরা 8 তারিখ কথা বলছি, আগামীকাল এই দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন। আমি জানি না, আমি বলছি চমৎকার একটা ইঙ্গিত করলো সায়নদীপ, এই দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন, সেখানে ক্রস ভোটিং হবে, ফ্লোর ক্রসিং হবে, আমরা জানি না, গোপন ব্যালট, অনেক কিছুই হতে পারে। এ নিয়ে নাকি বিভিন্ন রকম সমীকরণ জাতীয় রাজনীতিতে তৈরি হচ্ছে, সে কথা পরে, আগে তন্ময়ের উত্তর। আমি বলছিলাম যে উনি বলছেন বিভিন্ন কথা, সেটিং সমস্ত কিছুতেই উনি ভাইপো এবং পিসির ছায়া দেখেন ওনারা, এবং সুজনবাবু অত্যন্ত সিনিয়র রাজনীতিবিদ, তিনি যেরকম উত্তেজিত হয়ে পড়ছেন টিভির সামনে, এই একইভাবে তিলোত্তমার কথা বলছিলেন। তিলোত্তমার ক্ষেত্রে যে পরিমাণ গল্পগাছা ওনারা রাস্তায় নামিয়েছিলেন,
তারপরে তো কিছু প্রমাণিত হয়নি, সেই কলকাতা পুলিশ যা হয়েছিল না, কলকাতা পুলিশ যা করেছিল তাই হয়েছে। আর বিরোধী দল হিসাবে শূন্য থেকে আগে যেতে গেলে টিভিতে বসে বক্তব্য না দিয়ে রাস্তায় নামতে হয়। একবার একটা ঘটনা, এত যখন ওনারা জানেন রাস্তায় কতবার নেমেছেন, নামেননি, কারণ ওনাদের কাছে মনে হয়েছে যে এইভাবে যদি বারবার বলা যায় যাবেন বলুন তো। রাস্তায় নেমে এখনো অভয়ার বাবা মা এখনো তারা সুবিচার পেলেন না, রাস্তায় নেমেছিলেন, গোটা শহর গোটা রাজ্য রাস্তায় নেমেছিল, গোটা পৃথিবী নেমেছিল, তাতেই বা কি পাওয়া গেল? সুবিচার কি পাওয়া গেল? আবার বলছি, জনার্দন রেড্ডি বিজেপি করতেন, পরেও বিজেপি করেন, তিনি মাইনিং মাফিয়া, গ্রেফতার হলে জামিনটা হয়ে গেল, তার বিরুদ্ধে নাকি একেবারে অকাট্য প্রমাণ ছিল। আমি সেটা আসবো, কিন্তু নিজের রাজ্যে আসি। নিজের রাজ্যে যে ঘটনা বলছিলাম, যে বিরাট সমস্ত আইন ভেঙে বিরাট বালির লরি এবং সেগুলো ওভারলোডেড, যার ফলে একেবারে সরাসরি সাধারণ মানুষ যাদের রাস্তা ভেঙে যাচ্ছে তারা প্রতিবাদ করলেন। অভিযোগ মারাত্মক, সেই প্রতিবাদের মাসুল দিতে হলো প্রতিবাদীদের, আর যারা বালিটা পাচার করছিলেন দিনের পর দিন তাদের গায়ে, আই রিপিট, আঁচড় পর্যন্ত লাগলো না। এই হচ্ছে অভিযোগ। দেখুন, খাদান বৈধ, কিন্তু সেখানে যে কারবার চলছে তা অবৈধ। খাদান আইনি, কিন্তু সেখান থেকে বেআইনিভাবে বেশি পরিমাণে বালি পাচার করে পকেট ভরিয়েছেন অনেকে। তারা কারা? সেই তদন্তে নেমে ইডি অফিসাররা পৌঁছে গেছিলেন মেদিনীপুর শহরের যমুনা বালিতে, বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়িতে। সৌরভ রায়ের বিরুদ্ধে অভিযোগ যে এখনই প্রথম সামনে এলো এমনটা একেবারেই নয়। এর আগে এবিপি আনন্দর ক্যামেরাতেই ধরা পড়েছিল চলতি বছরের 20শে অগাস্ট বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বালি খাদান থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগে রাস্তা অবরোধ করেছিলেন লালগড়ের কাটাপাহাড়ির সিজুয়া গ্রামের বাসিন্দারা। অভিযোগ, সেই ঘটনার জেরে গ্রামবাসীদের ওপর চড়াও হয় সৌরভ রায়ের লোকজন, ব্যাপক মারধর করা হয় গ্রামবাসীদের। অভিযোগ, মারধরের পর উল্টে গ্রামবাসীদের নামেই থানায় অভিযোগ জানানো হয়। এই ঘটনার পর গ্রামবাসীরা অভিযোগ করেছিলেন সৌরভ রায়ের প্রভাব এতটাই যে বৈধ চালান ছাড়াই রাস্তায় চলে তার বালি বোঝাই ট্রাক। যে সিও সেই সিও তো অবৈধ, অভিযোগ উঠছে। আমি তো বলতে পারছি না, কিন্তু আমাদের তো সিও অরিজিনালি দিচ্ছে, আমরা তো পুলিশকে স্ক্যান করিয়ে নিয়ে যাচ্ছি সিওগুলোকে। মানে স্টক বলছে, কিন্তু নদী থেকে কেটে নিচ্ছে তো রাতে অন্ধকারে। বর্ষাকালে খাদান থেকে বালি তোলার নিয়ম নেই, অথচ সেই কাজ অগাস্ট মাসেও দিব্যি চলছিল। কি করে? সাংবাদিক সেই প্রশ্ন করতেই কার্যত পালান বালি ভর্তি গাড়ির চালক। আপনারা কি বালি লোড করতে এসছেন? না না। তাহলে কি করতে এসছেন? ও দাদা, কি করতে এসছেন? আরে দাঁড়ান না, কি করতে এসছেন? শুধু লালগড় নয়, তার আগে 11ই মার্চ বেআইনি বালি খাদানে অভিযান চালানোতেই বাঁকুড়ায় ক্যাম্পে ঢুকে পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের মারধরের অভিযোগ ওঠে। 1-2 মাস ধরেই যেটা লক্ষ্য করা যাচ্ছিল যে হঠাৎ করেই ওই গ্রামের যারা আছেন তারা দামোদরের চরে ট্রাক্টর নামিয়ে ইল্লিগালি বালি এবং বালির মুভমেন্ট করছিলেন এবং ইল্লিগাল স্যান্ড ট্রান্সপোর্টেশনের সাথে জড়িত ছিলেন। ইনফরমেশন পেলে আমরা তৎক্ষণাৎ গিয়ে সেগুলোকে ইন্টারসেপ্ট করতাম এবং বিগত 2-3 মাসে 4-5টি এরকম কেস হয়েছে যেখানে ওই এলাকার মানুষজনকে অ্যারেস্ট করা হয়েছে এই কাজের সাথে জড়িত থাকার কারণে, এবং যেসব গাড়িগুলোকে ব্যবহার করছিলেন তারা, সেই গাড়িগুলোকেও আমরা সিজ করি। এই ঘটনার ওনাদের মধ্যে একটা আক্রোশ তৈরি করে এবং তারই ফলশ্রুতিতে এই আমাদের ক্যাম্পের ওপর অ্যাটাক বলে আমরা মনে করছি। বারবার অবৈধ বালি পাচারের অভিযোগ সামনে এসেছে, তারপরেও ব্যবস্থা নেওয়া হয়নি কেন? নেপথ্যে কি রয়েছে কোনো অদৃশ্য শক্তি, কোনো প্রভাবশালী যোগ? সেই প্রভাবশালীদের মদতেই কি ফুলে ফেপে উঠেছিল এই কারবার? তারা কারা? তাই এখন জানার চেষ্টা চালাচ্ছে ইডি। অমিতাভ রথ, সৌমেন চক্রবর্তী, তুহিন অধিকারী, এবিপি আনন্দ। কি বলবো বলুন তো, আমার মনে পড়ে যাচ্ছে যখন প্রথম এবিপি আনন্দে আমরা এই বালি পাচার নিয়ে সিরিজ শুরু করলাম, আমার সহকর্মী, আজ তাকে আমরা হারিয়েছি, গোপাল চট্টোপাধ্যায় আমাদের মধ্যে আর নেই। একটার পর একটা গোপাল চট্টোপাধ্যায়ের সিরিজ এইভাবে কিভাবে চোখের সামনে পুলিশ প্রশাসন তাকিয়ে দেখছে না, দৃশ্যত ক্যামেরার সামনে এইভাবে মুখ ঘুরিয়ে নিচ্ছে, এইভাবে বালি পাচার হচ্ছে। একটা গোটা রাত ধরে আমার সহকর্মী গোপালের বাড়িতে টানা বোমাবাজি হলো, টানা। সপরিবারে গোপাল ঘরের মধ্যে বসে স্ত্রী, পুত্র, কন্যা, পরিবার নিয়ে কার্যত কাঁপতে হলো টানা। তো পরের দিন সকালে আমরা লাইভে দেখালাম যে একটা গোটা বাড়ির একটা দেয়াল কিভাবে পরের পর বোমা বিস্ফোরণ করা হয়েছে শুধুমাত্র গোপালকে ভয় দেখাতে। এই তো বাস্তবতা। আমার পরের বক্তা অবশ্যই নবদা। নবদা, এই
অবৈধ খননের ফলে একদিকে নদীর পার ভাঙছে, প্রতিদিন ভাঙছে, নদীর গতিপথ, খানিকক্ষণ আগের বক্তা বলছিলেন নদীর গতিপথ পরিবর্তিত হয়ে যাচ্ছে, যার ফলে কার্যত বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, মারাত্মক ক্ষতি হচ্ছে। 9 বছরের মেয়েটা এবং এরকম অজস্র পিঙ্কির কথা তো কতটাই বা এই শহরের সংবাদ মাধ্যমে আসে। কিন্তু বৈধ খাদান থেকে যখন বেপরোয়াভাবে অবৈধ খনন হয় সেটা কত ভয়ঙ্কর হতে পারে সেটা বোধহয় 2018 সালে স্বয়ং মুখ্যমন্ত্রী এই ঝাড়গ্রামে, যে ঝাড়গ্রামে 7 জায়গায় আজকে রেড হয়েছে, 22টা জায়গায় রেড বললাম, তার মধ্যে 7টা স্পট হচ্ছে ঝাড়গ্রামের, সেই ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠকে বসে এক্স্যাক্টলি মমতা বন্দ্যোপাধ্যায় 2018 16ই ফেব্রুয়ারি ঠিক এই কথা বলেছিলেন। কি বলেছিলেন দেখাবো। ব্রিজের নিচের থেকে যারা মাটি কাটে তাতে কিন্তু ব্রিজটা উইক হয়ে যাবে, এটা কিন্তু হবে না। পুলিশ মাস্ট টেক কেয়ার অ্যান্ড পুলিশ মাস্ট টেক অ্যাকশন। এটা কিন্তু হবে না। এটা কেউ হয়তো ইন্ডিভিজুয়াল টাকা করতে পারে, কিন্তু এটা জনগণের লাভ হয় না আর সরকারের লাভ হয় না। জনগণের তো লাভ হয় না, সরকারের রাজস্ব ক্ষতি হয়। কিন্তু কথা হচ্ছে মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন ব্রিজের নিচ থেকে মাটি কাটে ব্রিজটা উইক হয়ে যাবে, তারপর তো ব্রিজটা ভেঙে পড়বে। এই জিনিস একটা ব্রিজ বা একটা জায়গায় না, সর্বত্র। এবং বারবার পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বলছেন, তারপরেও ছবিটা পাল্টাচ্ছে না। নবদা, আপনারা তো পুলিশ প্রশাসনের কাছে বারবার এই নিয়ে অভিযোগ করেছেন, তাতে কাজের কাজ হয় না কেন? দেখুন, নদী উনি যেটা বললেন মাননীয় মুখ্যমন্ত্রী, প্রশ্নটা সেখানে যে নদী ভাঙন এবং নদী যে খাত আপনার অন্যভাবে বয়ে যাওয়া, বিভিন্নভাবে বিপথে গতিটাকে রুদ্ধ করা ইত্যাদি, এইসবের ফলে বন্যা পরিস্থিতি তৈরি হওয়া, এর বিরুদ্ধে একাধিক জায়গায় গণস্বাক্ষর করে বিভিন্নভাবে কোর্টের দ্বারস্থ হয়েছে, এনজিটির দ্বারস্থ হয়েছে। সম্প্রতি জুলাই মাসে এনজিটিতে একটা মামলাই হয়েছে ধারালি নদীকে কেন্দ্র করে কুচবিহারের, যেখানে গণস্বাক্ষরিত আপনার পরিবেশ কর্মী এবং গণস্বাক্ষরিত এরা মানে করে সেখানে সাধারণ মানুষ তারা গণস্বাক্ষর করে জমা দিয়েছে। প্রশ্নটা শুধু সেই নয়, পশ্চিমবঙ্গে 2018 সাল আপনারা বারবার দেখাচ্ছেন, অথচ 2021 সালে বিধানসভায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী একটা আইন আনলেন। সেই আইনটা খুব ইন্টারেস্টিং আইন। সেখানে সব কটা বিষয়, আজকে যে যে অভিযোগগুলো আপনারা এখানে তুলছেন, প্রত্যেকটা অভিযোগ স্বীকার করে নিয়ে বলা হলো যে 25,000 টাকা জরিমানা ছিল সেটা 5 লাখ টাকা করা হলো, আর জেল যেখানে ছিল 6 মাসের সেটা 5 বছরের জেল করা হলো। এবং এনজিটি তারপর একটা অর্ডার দিয়েছিল, যেই অর্ডারে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বলেছিলেন যে পশ্চিমবঙ্গে স্যান্ড মাইনিং এত বেড়ে গেছে, বেআইনিভাবে ইল্লিগাল স্যান্ড মাইনিং অর্থাৎ বালি যেভাবে বেড়েছে, তার জন্য পশ্চিমবঙ্গে কোনো নদীতেই স্যান্ড মাইনিং করতে দেওয়া যাবে না যদি না ইআইএ করা হয়, অর্থাৎ এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট WBPCB না করা পর্যন্ত, পাবলিক হিয়ারিং জনশুনানি না করা পর্যন্ত সেখানে কোনো রকম মাইনিং করতে দেওয়া হবে না। চালাকিটা বুঝুন যে ঠিক তারপরে এনজিটির অর্ডার দেওয়ার পরে WBPCBর হাতে ক্ষমতা এলো, এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট জনশুনানির মাধ্যমে কোথায় বালি খনন করা যাবে কোথায় যাবে না সেটা জনগণেরও কিছুটা বক্তব্য রাখার অধিকার এলো। ঠিক তক্ষুনি সিদ্ধান্ত নিলেন WBPCB যে এই পাওয়ারটা তারা ডেলিগেট করে দিলেন ডিএম এবং এসডিওদের। কেন দিলেন ডিএম এসডিওদের? তাহলে লোকাল গুন্সরা, এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, এটা পরবর্তীকালে একাধিক জায়গায় সুপ্রিম কোর্ট এবং ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বারবার বলেছে। একাধিক মামলা হয়েছে এই বালি খননকে কেন্দ্র করে এবং যেভাবে নদী ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুর্ভাগ্য কি জানেন, WBPCB এবং পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে থাকেন যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে এমন একজনকে পেয়েছেন নদী বিশেষজ্ঞ যিনি ভারতবর্ষের আর কোথাও এরকম নদী বিশেষজ্ঞ নেই। তো সেই নদী বিশেষজ্ঞ থাকাকালীন পশ্চিমবঙ্গের 110টা স্বীকৃত নদী, যে নদীতে এইভাবে বালি খনন চলবে, আর বালি খননকে কেন্দ্র করে ইল্লিগাল বালি খনন, দেখুন বালি তুলতে হবে নদী থেকে। একদম নবদা, আমি শুধু তথ্য কয়েকটা যোগ করে দিই। আপনি যে দিনটার কথা বলছেন সেটা হচ্ছে 2021 সাল স্যান্ড মাইনিং পলিসি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, এবং 2021 সালের 22শে জুলাই মুখ্যমন্ত্রী বলছেন, আমি কোট অ্যান্ড কোট যাচ্ছি, স্যান্ড মাইনিং পলিসিটা করলাম, এখানে আমরা মিনারেল মাইনিং কর্পোরেশনকে স্ট্রং করছি, ডিএমদের হাতে যেটা আগে দায়িত্ব ছিল অকশন করার সেটা আমরা ওখান থেকে সরিয়ে কেন্দ্রভূত করে মিনারেল মাইনিং বোর্ডের কাছে দেয়া হচ্ছে, মুখ্য সচিব এবং অর্থ সচিব এটাকে তদারকি করবে, আগামী দিনে যেন সকলেই মনে রাখে যে স্থানীয় সম্পদ লুট করা যাবে না। স্যান্ড মাইনিং পলিসিটা করলাম, এখানে আমরা মিনারেল মাইনিং কর্পোরেশনটাকে স্ট্রং করছি, ডিএমদের হাতে যে আগে দায়িত্ব ছিল অকশন করার সেটা আমরা ওখান থেকে সরিয়ে নিয়ে কেন্দ্রীভূত করে
এটা মিনারেলস মাইনিং বোর্ডের কাছে দেওয়া হচ্ছে এবং চিফ সেক্রেটারি এবং ফাইন্যান্স সেক্রেটারি টোটাল এটাকে তদারকি করবে যাতে, এবং সিসিটিভি থেকে শুরু করে ডিজিটাল যা যা সিস্টেম আছে সব কিছু আমরা করব যাতে আগামী দিন যেন সকলেই মনে রাখে যে স্থানীয় সম্পদ লুট করা যাবে না। আমি আপনাকে এই কথা স্পষ্টভাবে আজকে আপনার সত্যিই বলছি যে উনি যেটা বলেছিলেন উনি সেটা করেননি। তার প্রমাণ হচ্ছে ডিএমএসডিওদের হাতেই ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে এবং WBBCB এটাকে এড়িয়ে যাওয়ার জন্য, এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টকে এড়িয়ে যাওয়ার জন্য যে জায়গায় জনশুনানির মাধ্যমে কোন নদীতে কতটা বালি তোলা যাবে, আদৌ বালি তোলা যাবে কিনা, যদি তুলি আমি জীববৈচিত্র্যের কোনো ক্ষতি হবে কিনা, নদীটিকে ধ্বংস করা হবে কিনা, বন্যা পরিস্থিতি তৈরি হবে কিনা, এলাকার মানুষের ক্ষতি হবে কিনা, সেইগুলোর সিদ্ধান্ত নেওয়ার অধিকারী ছিল WBBCBকে জবাবদিহি করতে হবে। ইডি বলে চেঁচালে হবে না। পশ্চিমবঙ্গ সরকার আজকে বলুক যে কজনকে তারা ওই 2001 সালের পলিসির পর তারা গ্রেপ্তার করেছে অবৈধ। প্রত্যেক মুহূর্তে একটা লরিতে 20 CFT বালি তুলতে হয়, সেখানে সবাই জানে যে 25 থেকে 30 CFT বালি তোলা হচ্ছে। ফলে বালি তোলা এবং এটা র্যাকেট, এটা একটা নেক্সাস এবং এটা লোকাল প্রশাসনের একটা অংশ সক্রিয়ভাবে এটার সঙ্গে যুক্ত থেকে শুরু করে এই সিন্ডিকেটে সবাই আছে। 2050 সালের মধ্যে ভারতবর্ষের সমস্ত নদী থেকে আপনার বালি তোলা বন্ধ করতে হবে, এটা সুপ্রিম কোর্টের নির্দেশ। 2050 সালের পর ভারতবর্ষের কোনো নদী থেকে আর বালি তোলা যাবে না। দীর্ঘদিন ধরে এইগুলো থাকা সত্ত্বেও, আইনি এত প্রোটেকশন সুরক্ষা থাকা সত্ত্বেও কি করে এই চুরি হচ্ছে? এবং সুরক্ষার যারা আছেন, দেখাশোনা করার দায়িত্ব যাদের আছে, সেই রাজ্য পুলিশ, তারা কি করছেন? জবাবদিহি তো তাদের করতে হবে। ইডি রাজনৈতিকভাবে ব্যবহার করুক, যাই করুক, সেটা আমার বিষয় নয়। আমরা যখন দিনের পর দিন মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং সংশ্লিষ্ট দপ্তরের কাছে স্যান্ড মাইনিং নিয়ে, অবৈধ স্যান্ড মাইনিং নিয়ে যখন আমরা আবেদন নিবেদন করেছি এবং বারবার গেছি, তখন তারা কেন ব্যবস্থা নেননি? একটি ক্ষেত্রেও ব্যবস্থা নেননি। আজকে নদীগুলো শেষ হয়ে গেল। আমাদের নিজস্ব গবেষণা, আমরা যে সংগঠন, সেই সংগঠন নিজস্ব গবেষণায় আমরা পশ্চিমবঙ্গের 6টা জেলায় মাত্র করেছি, সেখানে 60টা নদী এইভাবে হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে। ভাবা যায় মানে 7টা নদী যদি হারিয়ে যায় শুধুমাত্র এই বেআইনি বালি ব্যবসার জন্য, এই লোভের কাছে প্রশাসনের একাংশের একেবারে সরাসরি কাঞ্চন মূল্যে বিকিয়ে যাওয়ার জন্য, তার জবাব কে দেবে? সুমন দা, একটা ফেমাস কোট আছে না, when the last tree has been cut down, when the last fish caught, when the last river poisoned, then you will realize that you cannot eat money. আজকে যে কথাগুলো হচ্ছে, দেখো নদী চলে গেলে তৃণমূল বালি চুরি করছে, ঠিক আছে, তো বালি চুরির ইম্প্যাক্ট গুলো তো আমাদের জেনারেশনের উপর পড়ছে। আর একটা ইমিডিয়েট ইম্প্যাক্ট আছে, বালি চুরির চক্করে না, যে বালি ওভারলোড করে ট্রাক গুলো যাচ্ছে, রাস্তাগুলো খারাপ হচ্ছে, সেখানে বালি তোলার খরচ সাধারণভাবে 6,000 টাকা, এটা বাজারে বিক্রি হয় কত? প্রায় 14-15 টাকা। মাঝখানে কি পুলিশ আর বাইপো ট্যাক্স। দ্বিতীয় কথা হলো পরিবেশ নিয়ে অনেক জ্ঞান দিল তরুণ জ্যোতি। উত্তরাখণ্ডে একটু পরিবেশ নিয়ে ওর চর্চা করা উচিত। আর এই যে বালি মাফিয়া, যেমনভাবে ইয়েদিউরাপ্পা এই কয়লা মাফিয়ার সঙ্গে যুক্ত ছিল, লাস্ট কথা হলো যে বালির বেড চেঞ্জ করা বা বালি তোলায় নদীগুলো বিপজ্জনক। তোমাদের সময় তো না, 1 বছর আগে 2 বছর আগে আমি তৃণমূল নিয়ে বলছি, শেষ করে নি, যে মালবাজারে এসে নদীতে বিসর্জনের সময় মনে রাখবেন যে কতজন মানুষের প্রাণ গেল শুধুমাত্র এই নদীর গতিপথ পরিবর্তনের পর। আমি বলছি যে পুকুর চুরি শুনেছি, একেবারে নবদারা বলছেন নদী চুরি হচ্ছে এবং প্রতি মুহূর্তে মানুষের ধন সম্পত্তি প্রাণ বিপন্ন হচ্ছে প্রতিদিন এই রাজ্যে। না, একটা কথা উনি যেটা বলছিলেন যে ডিএমএসপিদের হাত থেকে নিয়ে নেওয়া হয়েছে, এটা সত্যি নয়। ডিএমএসপিদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে কারণ টেন্ডারটা MMTCL করছে এখন, এটা উনি চেক করে দেখতে পারেন, ওনারা এই বিষয়ে কাজকর্ম করেন। টেন্ডারের ব্যাপার নয়, টেন্ডারের আগে WBCB কোন নদীতে দেয়া হবে তার জন্য EIA করতে হবে। সেই পাওয়ারটা দিয়ে দিল হচ্ছে DMSDO কে। তাহলে দাঁড়ালোটা কি? দাঁড়ালো হচ্ছে যে যেটা নদী নিয়ে চিন্তিত এটা দেখালো, আমি একইভাবে ওর সঙ্গে সমর্থন জানাই। শুধু মনে করিয়ে দিতে চাই যে উমা ভারতী যখন মন্ত্রী ছিলেন সেই সময় থেকে নবমী গঙ্গে, যে গাঙ্গেয় সভ্যতায় আমরা আজকে এখানে বসে গল্প করছি, সেই নবমী গঙ্গের তারপরে আর কি হয়েছে জানা যায়নি। প্রচুর টাকা বাজেট দেওয়া হয়েছিল, তারপরে
বুঝতে পারছি, তুলনামূলক বিশ্লেষণ হচ্ছে পুকুর চুরি আর নদী চুরির মধ্যে। এইখান থেকে পূর্ব বর্ধমানের জমি দখল করে বালি খাদান চালানোর অভিযোগ। দেখুন পরের প্রতিবেদন। সেই কবে কবি লিখে গেছেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, তবে এ নদী আসল নয়, আদ্যপান্ত নকল। পূর্ব বর্ধমানের কাটোয়ায় ঠিক এইভাবে অজয় নদের পাশ দিয়ে যেন বয়ে চলেছে একটা নকল নদী। গ্রামবাসীদের দাবি, এর নেপথ্যে রয়েছে অবৈধ বালি উত্তোলন ও কাঁচা টাকার খেলা। আর তার জেরেই বাঁশতলা বালিঘাট এলাকার অবস্থা এখন এরকম। বালি তুলতে তুলতে বর্ষায় যা কার্যত নদীর চেহারা নিয়েছে। বালি মাফিয়াদের কাছে বালি হচ্ছে সোনা, আর এই সোনা পাওয়ার জন্য দেখা যাচ্ছে যে অজয় নদের পাশে যে জমি ছিল চাষের জমি, সেই চাষের জমি কিভাবে মাটি কেটে সেখান থেকে বালি তোলা হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, এককালে এই সমস্ত জমিতে চাষবাস করতেন তারা, কিন্তু পরবর্তীকালে গায়ের জোরে জমি দখল করে নেওয়া হয়েছে। নামমাত্র টাকায় কার্যত কেড়ে নেওয়া হয়েছে চাষের জমি। সেই সমস্ত জমিতে পরবর্তীকালে নির্বিচারে চলেছে অবৈধ বালি উত্তোলন। কতটা জায়গা ছিল? 1.5 বিঘা। যে মাটিটা রাত্রেবেলা কেটে উনি জড়ো করে দিয়েছে। কত টাকায় দিয়েছে? টাকা দেয় না। কেন দিল? তাহলে দিয়ে দিলেন কেন? আপনি জোর করে কাটুন তো কি করুন, সবই তো তাই হয়েছে। এটা কি অজয় নদী? না, নদী নয়, এগুলো পাহাড় জমি ছিল। হ্যাঁ, ও কেটে কেটে নিয়েছে। ওরা কি কেটে কি করে এখান থেকে? ও বিক্রি করেছে বালি। হ্যাঁ, বালি বিক্রি করেছে। পুলিশ কিছু বলে না? পুলিশকে বিয়ালারকে পয়সা দিয়ে ওরা করে দিতে, তাহলে বিয়ালার যদি না বলে তাহলে পুলিশ ওরা জানে না, তারা জানে না। পুলিশ তো নিশ্চয়ই জানে। আপনার জমি কাটতে এসেছিল? হ্যাঁ, কাটতে বলছিল, আমি দেবো না কাটতে। ভৌগোলিক বিপর্যয়ের আশঙ্কার পাশাপাশি অবৈধ বালি সিন্ডিকেটের রমরমার ফলে বিপুল পরিমাণে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে রাজ্য সরকারও। ফুলে ফেপে উঠছে বালি মাফিয়া, কিন্তু কাদের প্রশ্রয়ে? বালি খাদানের রাজস্ব হারালে কি হবে? রাজ্য সরকার পরিচালনা করছে যেই নেতারা, তাদের তো পকেট ভারী হচ্ছে। এরা রাজ্যের চিন্তা করেছে কবে? এরা শুধু ব্যক্তিগত কাটমানি খাওয়ার জন্যই ব্যস্ত। একদিকে যেরকম সরকার তার রাজস্ব হারাচ্ছে, ঠিক তার সাথে সাথে নদীর গতিপথও পরিবর্তন হচ্ছে, এবং এর জন্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট প্রশাসনিক নির্দেশ কঠোরভাবে দেওয়া হয়েছে যে যেখানে যেখানে এই ধরনের বালি খাদানের সন্ধান পাওয়া যাচ্ছে প্রশাসনিক স্তরে তার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে। অবৈধ বালি পাচার নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল, কিন্তু প্রকৃতির যে অপূরণীয় ক্ষতি হচ্ছে তার কি হবে? রানা দাস, দীপক ঘোষ, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। দেখুন, আজ যে মামলায় ইডি তল্লাশি চালালো তার এফআইআর কিন্তু প্রথম দায়ের করেছিল, মানতেই হবে, রাজ্য পুলিশ। ঠিক এই রকম দেখা গেছিল মনে করুন রেশন দুর্নীতির সময়। ইডির তদন্ত শুরু হওয়ার প্রায় 3 বছর আগে রাজ্য পুলিশের তদন্তেই সামনে এসেছিল জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের নাম। শুধু নদিয়া জেলা থেকেই তার 4টি এফআইআর হয়েছিল, কিন্তু এত কিছুর পরও বাকিবুর রহমানের বিরুদ্ধে সেই রকম কোনো পদক্ষেপই নেয়নি পুলিশ। অথচ ইডি তদন্তে নামতেই সামনে চলে এলো বাকিবুর ওই বিরাট সাম্রাজ্যের কথা। গ্রেফতার হলেন তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর সেই সঙ্গে এই প্রশ্নটা উঠল যে রাজ্য পুলিশ যদি আগেই সক্রিয় হতো তাহলে কি এই চক্র বন্ধ করা যেত না? এবার বালি পাচার মামলাতে দেখুন সেই প্রশ্নটাই কিন্তু জোরালো হচ্ছে। রাজ্য পুলিশে এফআইআর করলো ঠিকই, কিন্তু আমার পরের বক্তা বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আমার প্রশ্ন থাকবে, তারপর কি হলো? দেখুন, রাজ্য পুলিশ কেন ব্যবস্থা নেবে কিভাবে পারবে, আদতেও কি পারবে? কারণ এই বালি পাচারের চক্রটা শাসক দল আছে সরাসরি লোকাল লেভেলে এবং রাজ্য স্তরে। এই বালি চক্রের কুচক্রের মধ্যে অবশ্যই পুলিশ প্রশাসনের একাংশ আছে এবং অবশ্যই এখানে লোকাল সিন্ডিকেট আছে, লোকাল লিডারশিপ আছে। ফলে পুলিশ কাকে ব্যবস্থা নেবে? মানে যে পুলিশের বিরুদ্ধেই অভিযোগ টাকা তোলার বালি পাচারের, সেই পুলিশ কি করে ব্যবস্থা নেবে? যে শাসক দল এখানে যুক্ত আছে সরাসরি, কি করে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে? ফলে পুলিশ প্রশাসন দেখেও চুপ করে থাকে, বরঞ্চ যদি ওখান থেকে এই কারবার যত চলবে তত তাদের লাভ। কিন্তু যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, দেখুন, নদীকে কেন্দ্র করেই তো একদিন সভ্যতা গড়ে উঠেছিল। আজকে সেই সভ্যতা কিন্তু সংকটের মুখে ফেলেছে রাজ্যের শাসক দল, তার সিন্ডিকেট রাজ, পুলিশ প্রশাসনের একাংশ এবং কার্যত একটা কুচক্র। মানে এটা দিনের পর দিন চালিয়ে যাচ্ছে, নদীমাতৃক সভ্যতাটা আমাদের ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। দেখুন সুমনদা, দুইভাবে জিনিসটা হয়েছে। একটা হলো লোকাল লেভেলে চলছিল, লোকাল সিন্ডিকেটের মাধ্যমে বালির পাচার
অবৈধ বালি পাচার চলছিল, খাদান দখল চলছিল। তারপরে আমরা দেখলাম হঠাৎ করে রাজ্য সরকার সেন্ট্রালাইজ করলো যে অকশন আসবে, টেন্ডার আসবে, হঠাৎ করে লোকালাইজ মানে সেন্ট্রালাইজড হবে। আমরা এখন দেখতে পাচ্ছি যে দুটোই একসাথে চলছে, অর্থাৎ লোকাল লেভেলের মাফিয়ারা তো আছেই, তার পাশাপাশি মানে সকল আইনি পথের নাম করেও চলছে, যেখানে আইনের নাম করে আসলে বেনাম। দেখুন, সেই ঘুরে ঘুরে আবার অন্য সব মামলার মতো এখানে প্রভাবশালীরাই কিংপিন। কেন বলছি? দুটো কারণ। এক হচ্ছে, দেখুন, প্রভাবশালী না হলে পুলিশ প্রশাসনকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে এই ব্যবসা চালানো সম্ভব নয়। আর দুই হচ্ছে, বিপুল পরিমাণে আনঅ্যাকাউন্টেড মানে কালো টাকাকে হাওলার মাধ্যমে ঘুরিয়ে তাকে সাদা করছেন এই প্রভাবশালীরা। এই প্রভাবশালী স্তর পর্যন্ত এজেন্সি পৌঁছতে পারবে কিনা সেটা সব থেকে বড় প্রশ্ন। আর তার থেকেও বড় প্রশ্ন, এজেন্সি আদৌ পৌঁছতে চাইছে তো? শুভময়দা কি বলে? সুমনবাবু, এই যে মূল যে কথাটা দিয়ে আপনি শুরু করলেন আর কি আজকে, যে শো মাস্ট গো অন আর কি, এবং তার থেকে যে প্রসঙ্গগুলো আসছে, আমরা শো মাস্ট গো অন কখন বলি? যখন একজন বড় অভিনেতা তিনি সেই শোয়ের আগে উপস্থিত হচ্ছেন না, বা কোনো মানুষ তিনি ঠিক অভিনয় করতে চাইছেন না, তার মনটা খারাপ, তা সত্ত্বেও তাকে অভিনয় করতে হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে আপনি কিন্তু যখনই কোনো শো করবেন, দুর্নীতি ছাড়া দ্য শো মাস্ট গো অন, এটা বোধহয় বলা ভীষণ শক্ত হয়ে যাচ্ছে। এবং এই যে বলছেন না যে সর্ষের মধ্যে ভূত, না, সর্ষের মধ্যে চিটফান্ড, চিটফান্ডের মধ্যে ভূত, সর্ষের মধ্যে কয়লা, কয়লার মধ্যে ভূত, সর্ষের মধ্যে শিক্ষক নিয়োগ, শিক্ষক নিয়োগের মধ্যে ভূত, এখন সর্ষের মধ্যে বালি আর বালির মধ্যে ভূত। এবং প্রসঙ্গ হচ্ছে, হ্যাঁ, সত্যিকারের যে আলোচনা তো নিশ্চয়ই আসবে যে কেউ এই সমস্যার সমাধান করতে চাইছেন কি না, এবং সত্যিকারের আমাদের যে বিচার ব্যবস্থা এবং বিভিন্ন ব্যবস্থার দীর্ঘসূত্রিতা, সেই দীর্ঘসূত্রিতার মধ্যে দিয়ে আমরা সমাধানে আসতে পারবো কি না। কিন্তু ব্যাপারটাকে যে খুব সিরিয়াসলি দেখা হচ্ছে না, সেটা কিন্তু তন্ময়বাবুর কথায় পরিষ্কার হলো। উনি বারবার বলছেন যে চিত্রনাট্যের কথা, ভোটের আগে একটা চিত্রনাট্য তৈরি হচ্ছে। এখন এইখানে তিনি বারবার করে দুজনের কথা আনলেন, বাদল সরকারের কথা আনলেন, বিজন ভট্টাচার্যের কথা আনলেন। তখন বিজন ভট্টাচার্যের কথা এলেই তো সেই নবান্নর কথা মনে পড়বেই আর কি, তার লেখা নাটক। এখন অন্ন চাই প্রাণ চায়ের বদলে কয়লা চাই বালি চাই যদি এই নতুন নাটক লেখা হয়, উচ্চ মাধ্যমিকের সিলেবাসে ঢোকানো হয়, অবাক হওয়ার কিছু নেই। বাদল সরকারের থার্ড থিয়েটারের কথা বললেন। এখন সেই থার্ড থিয়েটারের আপনি যেটা বলছিলেন আর কি, বেদনায় তৃণমূলের চোখের বালি নিয়ে কতটা আলোচনা হবে এ প্রশ্ন উঠবে। কিন্তু মূল যে জায়গাটা, তিনটে জায়গা আসছে। এক হচ্ছে যে দুর্নীতির যে জায়গাটা, যে কথাটা সলিলদা বললেন যে বালি আমি দুভাবে তুলতে পারি, বৈধ এবং অবৈধ। বৈধভাবে তুললেও সময় এবং ওজন দিয়ে তাকে অবৈধ করছে, আর অবৈধ জায়গা থেকে তুললে অবৈধ তো বটেই। এখন এটা তো রাজ্যের সরকার জানেন না, বা আমাদের যে কোনো জায়গার তদন্তকারী সংস্থা জানেন না, এটা একেবারেই হতে পারে না। সকলে জানেন, কিন্তু কেন এর সমাধান হচ্ছে না, এর প্রত্যেকে এখন বুঝে গেছেন যে 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 কারণের সমাধান হচ্ছে না, সেই কারণগুলো মূলত রাজনৈতিক। এবং এই ধরনের যে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের রাজনীতি, এর থেকে যদি পশ্চিমবঙ্গ বেরোতে না পারে, কালকে বালির বদলে প্ল্যাটিনাম আসবে বা অন্য কোনো একটা কিছুর কথা আসবে। দ্বিতীয় বক্তব্য যেটা হচ্ছে, যে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, উনি বাঁদরদের কথা বলেছেন, বাঁদররা কোথাও বালি চুরি করে না, যাই হোক, উনি বলছেন ব্যবস্থা নিতে হবে। এবার ব্যবস্থা যখন ইডি নিতে যাচ্ছে, তখন তৃণমূল বলছে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই অদ্ভুত প্যারাডক্স, একেবারেই এর কোনো সমাধান সম্ভব নয়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যেটা বারবার করে আসছে, যে এই সেটিং বা দুর্নীতি এই সব কথাগুলো হচ্ছে, কিন্তু এগুলো কি রাজ্য রাজনীতিতে কোনো প্রভাব ফেলছে? কর্ণাটককে কিন্তু আমরা এর প্রভাব দেখেছি। এই খনি দুর্নীতি নিয়ে অনেক কিছু ঘটনা ঘটেছে, সরকার বদল হয়েছে, পদত্যাগ করতে হয়েছে। পশ্চিমবঙ্গে যে ক্রমাগত 2016 নির্বাচনের আগের থেকে দুর্নীতি নিয়ে, দুর্বৃত্তায়ন নিয়ে যে প্রশ্ন, এটা রাজনীতিতে কোনো রকম প্রভাব ফেলছে না। শেষ প্রশ্ন হচ্ছে যে ইডি কোন সময় তদন্ত করবে। এখন আমাদের গণতান্ত্রিক দেশ, মাঝে মাঝেই ভোট হয়, ভোটের আগে এবং ভোটের পরে সিপিএম ঠিক যেভাবে তৃণমূল আর বিজেপির থেকে সমদূরত্ব বজায় রাখতে চায়, ঠিক সেই রকমভাবে ভোটের আগে এবং পরের থেকে সমদূরত্ব বজায় রেখে ইডির পক্ষে বা সিবিআইয়ের পক্ষে তদন্ত করা সম্ভব নয়। এবং সত্যি কথা বলতে কি, পশ্চিমবঙ্গের মোটের ওপর যা অবস্থা, এবং আমরা আপনার অনুষ্ঠান যারা বারবার দেখি, তারা কিন্তু খুব কম দিনই পাই, সেগুলো ভোটের আগে কি পরে ভাবতে হয় না, যেখানে এই তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের কথা ওঠে না। এখন শেষ যে একটা প্রশ্ন, নদীতে এত বালি তোলা কেন? সমুদ্রে গিয়ে তুললেই তো হয়, অনেক বেশি বালি আছে। ধন্যবাদ শুভময়দা। আমি ঠিক এইখান থেকে আমার পরের বিষয়, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে, তার কারণ জেন জি সাধারণভাবে যাদের আমরা বলি, 21টা প্রাণ, এখনও পর্যন্ত সংখ্যাটা 21, কিন্তু আরও
অনেক প্রাণ ঝরে যাওয়ার সম্ভাবনা। নেপালে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে ঝরে গেল বন্দুকের গুলিতে। কেন, কিভাবে উত্তাল হলো নেপাল, কিভাবে সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেয়া হলো, কেন এই জেন জি রাস্তায় নামলো, পরপর দেখাবো। কিন্তু তার আগে এই বালি চুরির ঘটনায় আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @times। প্রচুর মন্তব্য, দ্রুত কয়েকটা মন্তব্য নিয়ে নেব। ভূপতি নস্কর তিনি লিখছেন, দিনে দিনে ইডির তৎপরতা বাড়ছে কিন্তু মামলার নিষ্পত্তি হচ্ছে না। অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন যে রাঘব বোয়ালদের না ধরে শুধু চুনোপুটিদের বিরুদ্ধে আর কতদিন অভিযান চালাবে ইডি সিবিআই। কৃষ্ণচন্দ্র ভর লিখছেন, নির্বাচন এলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ঘুম ভাঙে আর ভোট গেলেই আবার শীত ঘুমে চলে যায়। নিখিলেশ মিত্র লিখছেন, এ রাজ্যে যেদিকে তাকাও সেদিকেই চুরি, এর থেকে রেহাই কোথায়? শুভ বৈদ্য লিখছেন, বালি থেকে কয়লা, শিক্ষক থেকে ডাক্তার, বাজে রাজনীতির কারণে সবাই বিপদে। বলে উদাহরণ দিন, ধরুন যেখানে টেন্ডারের নাম করে মানে খাদান দখল চলছে, সেখানে যদি 20 ট্রাক মানে বালি তোলার কথা 40 ট্রাক বালি তুলছে। যদি 20 স্কোয়ার ফুট মানে বালি রাখার কথা ট্রাক পিছু, সেখানে দেখা যাচ্ছে 40 স্কোয়ার ফুট মানে বালি তুলছে। আপনি আরও বুঝতে পারবেন জিনিসটা, যে এই যে পুরো দুই রকমভাবে চলছে। একটা আইনের নাম করে বেনামে চলছে, অতিরিক্ত বালি আনা হচ্ছে, বেশি পরিমাণে টাকা মানে ট্রাক বালি আনা হচ্ছে, আর লোকাল যে সিন্ডিকেট ট্রাক ছিল সেটাও কিন্তু রমরমিয়ে চলছে। ফলে দিনের শেষে এই মমতা বন্দ্যোপাধ্যায় যতই মুখে বলছেন, ততই আমরা দেখতে পাচ্ছি উল্টো প্রক্রিয়া। সে আরও বেশি করে মানে বলা যায় যে বালি যে তোলা হচ্ছে, আরও বেশি করে বালি তোলা হচ্ছে, এবং সেই টাকা কলকাতার হয়ে মানে হাওলার মাধ্যমে বিদেশে চলে যাচ্ছে। সেইটাই তো ট্রেস করবার চেষ্টা করছে ইডি। শেষ পর্যন্ত ইডি পারবে কিনা সেটা আমরা জানি না, কারণ আমাদের অতীতের অভিজ্ঞতা ভীষণ খারাপ ইডিকে নিয়ে, যে সে কনক্লুশন টানতে পারে না। যেটা খাদ্য মানে কেলেঙ্কারিতে আপনি দেখেছেন, ব্যাপক কেলেঙ্কারিতে দেখেছেন, একাধিক কেলেঙ্কারিতে দেখেছেন, ইডি শেষ পর্যন্ত মাথা পর্যন্ত যেতে পারে না, একটা জায়গা পর্যন্ত গিয়ে আটকে থাকে। কিন্তু যে প্রশ্নটা আমরা বারবার তুলছি, যে সেটা হলো যে মানে কোনো নগরের যদি আগুন লাগে তাহলে মন্দির রক্ষা পেতে পারে না। আপনি তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতি যদি দেখেন, এটা কিন্তু একটা ইকোসিস্টেম। অর্থাৎ আপনি বালির খাদানের দুর্নীতি দেখতে পাচ্ছেন, যেখানে সেন্ট্রালাইজ ব্যবস্থা করার পরে পুরনো মানে দুর্নীতি রয়েই গেল, লোকাল দুর্নীতিটা, সাথে সাথে সেন্ট্রালাইজ ওয়েতে আরও দুর্নীতি বাড়লো। একই সাথে আপনি যদি লক্ষ্য করেন যে এই দুর্নীতির ইকোসিস্টেমটা কিন্তু ক্রমশ দিনকে দিন বাড়ছে। ফলে এই এবং যে শক্তি এই দুর্নীতির পেছনে রয়েছে, পুলিশের কোনো মানে মাথায় মানে ঘাড়ে কয়টা মাথা আছে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে। এবং এই দুর্নীতিগুলো কিন্তু বিচ্ছিন্ন নয়, এদের কোনো না কোনোভাবে আপনি দেখবেন যে লোকাল লেভেলে নানা দুর্নীতির সাথে যুক্ত আছে, এরাই শিক্ষক দুর্নীতির সাথে যুক্ত আছে, এরাই গরু পাচারের সাথে যুক্ত আছে। ফলে এমন একটা ইকোসিস্টেম তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে করেছে, যেটাকে আমরা পলিটিক্যাল সায়েন্সের ভাষা বলছি প্রাতিষ্ঠানিক দুর্নীতি। মানে এখান থেকে মুক্তির উপায় আমার মনে হয় না যে আপাতত কোনো আছে। বিশ্বনাথ দা পুরোটাই এমন গোল 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 করে একটা ইকোসিস্টেমের ব্যাখ্যা দিলেন। সেই আবার একই কথা বলতে হবে, উনি যে ব্যাখ্যাটা দিলেন তার আগের প্রচুর দুর্নীতির কথা উঠলো। আমরা তো একটা কথাই বলছি যে দুর্নীতি যখন অভিযোগ উঠছে, অভিযোগ উঠে সেটাকে প্রমাণ করে দোষীদেরকে তো অভিযোগ উঠছে না, মুখ্যমন্ত্রী নিজে আইডেন্টিফাই করছেন, তারপরও জিনিসটা বড় মাথা আছে, বড় মাথা। এই যে একটা কল্পনার জগৎ বড় মাথা আছে, তো এতগুলো তো তদন্ত হলো, যতগুলো কথা বললেন, কোথায় এফআইআর টুকুই হয়েছে, তদন্ত হয়নি। আমিও একই কথা বলছি, তাহলে এই পুরোটাই রাজনৈতিক চিত্রনাট্য কিনা সেই প্রশ্নটাই আমরা তুলছি। রাজনৈতিক চিত্রনাট্য আমি বলছি, মুখ্যমন্ত্রী একের পর এক মানে বক্তৃতা করছেন যে আপনারা বালি খাদান মাফিয়া বন্ধ করুন, আপনার বালি অবৈধ বালি কারবার বন্ধ করুন। তাহলে মুখ্যমন্ত্রী কেন সেটা আটকাতে পারছেন না? বরঞ্চ যে লোকাল লেভেলে মাফিয়ারা তো বালি তুলতোই,
সিন্ডিকেটের রাজ্যের লোকাল সিন্ডিকেটের মাধ্যমে, তারপরে মুখ্যমন্ত্রী যখন ওটা টেন্ডার সিস্টেমে আনলেন, সেন্ট্রালাইজ করলেন, তারপরেও অবৈধভাবে ওই মানে আইনি পথে বেআইনি কাজ হচ্ছে। আরেকটা পয়েন্টও আছে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী যখন, আপনি আমায় একটা কথা বলুন, মুখ্যমন্ত্রী যখন পুলিশ বিভাগকে এইভাবে প্রকাশ্যে তিরস্কার করছে, আইডেন্টিফাই করছেন, তারপর এই কাজগুলো অ্যালাউ করার জন্য কজন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা, কজন? তোমার মালদার এসপির কথা মনে নেই? আজকে 1 বছর হয়ে গেল ওই কথাটাই। আমি পরের বক্তার কাছে যাব, কিন্তু দ্রুত সেই কিশোর কুমারের আমাদের ছোটবেলায় খুব পুজোর সময় বাজতো, কি আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে। আমি বলছি বেদনারটা দুর্নীতির বালুচরে হয়ে যেতে পারে, তার কারণ বালি নিয়ে এখন যে পর্যায়ে, আমি দ্বিতীয় বক্তব্য যেটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, উনি বাঁদরদের কথা বলেছেন, বাঁদররা কোথাও বালি চুরি করে না, যাই হোক, উনি বলছেন ব্যবস্থা নিতে হবে। এবার ব্যবস্থা যখন ইডি নিতে যাচ্ছে, তখন তৃণমূল বলছে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই অদ্ভুত প্যারাডক্স, একেবারেই এর কোনো সমাধান সম্ভব নয়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যেটা বারবার করে আসছে, যে এই সেটিং বা দুর্নীতি এইসব কথাগুলো হচ্ছে, কিন্তু এগুলো কি রাজ্য রাজনীতিতে কোনো প্রভাব ফেলছে? কর্ণাটককে কিন্তু আমরা এর প্রভাব দেখেছি। এই খনি দুর্নীতি নিয়ে অনেক কিছু ঘটনা ঘটেছে, সরকার বদল হয়েছে, পদত্যাগ করতে হয়েছে। পশ্চিমবঙ্গে যে ক্রমাগত 2016 নির্বাচনের আগের থেকে দুর্নীতি নিয়ে, দুর্বৃত্তায়ন নিয়ে যে প্রশ্ন, এটা রাজনীতিতে কোনো রকম প্রভাব ফেলছে না। শেষ প্রশ্ন হচ্ছে যে ইডি কোন সময় তদন্ত করবে? এখন আমাদের গণতান্ত্রিক দেশ, মাঝে মাঝেই ভোট হয়, ভোটের আগে এবং ভোটের পরে সিপিএম ঠিক যেভাবে তৃণমূল আর বিজেপির থেকে সমদূরত্ব বজায় রাখতে চায়, ঠিক সেই রকমভাবে ভোটের আগে এবং পরের থেকে সমদূরত্ব বজায় রেখে ইডির পক্ষে বা সিবিআইয়ের পক্ষে তদন্ত করা সম্ভব নয়। এবং সত্যি কথা বলতে কি, পশ্চিমবঙ্গের মোটের ওপর যা অবস্থা, এবং আমরা আপনার অনুষ্ঠান যারা বারবার দেখি, তারা কিন্তু খুব কম দিনই পাই, সেগুলো ভোটের আগে কি পরে ভাবতে হয় না, যেখানে এই তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের কথা ওঠে না। এখন শেষ যে একটা প্রশ্ন, নদীতে এত বালি তোলা কেন? সমুদ্রে গিয়ে তুললেই তো হয়, অনেক বেশি বালি আছে। ধন্যবাদ শুভময়দা। আমি ঠিক এইখান থেকে আমার পরের বিষয়, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে, তার কারণ জেন জি সাধারণভাবে যাদের আমরা বলি, 21টা প্রাণ, এখনো পর্যন্ত সংখ্যাটা 21, কিন্তু আরও অনেক প্রাণ ঝরে যাওয়ার সম্ভাবনা। নেপালে, আমাদের প্রতিবেশী রাষ্ট্রে ঝরে গেল বন্দুকের গুলিতে। কেন, কিভাবে উত্তাল হলো নেপাল, কিভাবে সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেয়া হলো, কেন এই জেন জি রাস্তায় নামলো, পরপর দেখাবো। কিন্তু তার আগে এই বালি চুরির ঘটনায় আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট, সঙ্গে সুমন@টাইমস। প্রচুর মন্তব্য, দ্রুত কয়েকটা মন্তব্য নিয়ে নেব। ভূপতি নস্কর তিনি লিখছেন, দিনে দিনে ইডির তৎপরতা বাড়ছে, কিন্তু মামলার নিষ্পত্তি হচ্ছে না। অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন যে রাঘব বোয়ালদের না ধরে শুধু চুনোপুটিদের বিরুদ্ধে আর কতদিন অভিযান চালাবে ইডি সিবিআই। কৃষ্ণচন্দ্র ভর লিখছেন, নির্বাচন এলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ঘুম ভাঙে, আর ভোট গেলেই আবার শীত ঘুমে চলে যায়। নিখিলেশ মিত্র লিখছেন, এ রাজ্যে যেদিকে তাকাও সেদিকেই চুরি, এর থেকে রেহাই কোথায়? শুভ বৈদ্য লিখছেন, বালি থেকে কয়লা, শিক্ষক থেকে ডাক্তার, বাজে রাজনীতির কারণে সবাই বিপদে।